আচ্ছা, আর কারো সমস্যা? সমস্যা তো পরে, আগে প্র্যাকটিস করছো কিনা সেটা বলো। কাজ তো করবা বাসায়, তাই না? বাসায় তো কাজ করবা। এখানে তো শুক্রবারে একদিন 2-3 ঘন্টা সময় পাওয়া যায়, সেখানে তো আসলে ইফেক্টিভলি হয় না। একজন কাজ করে পাঠাইছে, জুবায়ের, ওই যে সিতে যে ছেলেটা এক্সপার্ট মানে কাজ করতো আর কি, ও একাই কাজ করে মেল করে পাঠায়, আর কেউ তো পাঠাও না। দেখি জুবায়ের কি কাজ করছে। যদি কারো কোনো প্রবলেম ফেস করো বলতে পারো। ও তো সবই করে প্যাকেজ করে পাঠিয়ে দিছে, মাশাআল্লাহ। আচ্ছা, নেট বিনসে করছে, আমরা জুবায়ের গুলা দেখবো আগে, অন্যদের সমস্যাগুলো বলো। তুমি যদি কোচ না হও তাহলে কিন্তু স্ক্রিন শেয়ার দিতে পারবা না। কেউ কি আসো দেখানো লাগবে, পারতেছো না নেটবিনসের সমস্যা, তাহলে স্ক্রিন শেয়ার দিতে পারো। বা তোমাদের কোনো প্রবলেম থাকলে এখন বলতে পারো। আমি তো বলছিলাম যে তোমাদের একটা গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপে, যেখানে শেয়ার করবা কার কি সমস্যা। সমস্যা থাকবে সেজন্য কাজ বন্ধ করে রাখার সুযোগ নাই, কিন্তু এটা শেয়ার করবে। এই যে এখানে জুবায়ের আছে, ও তো পারবে ইনশাআল্লাহ, আশা করি। স্যার আমাদের গ্রুপটাতে অ্যাক্টিভ না মনে হয়। অ্যাক্টিভ তুমি প্রবলেম দিবা, প্রবলেম দিয়ে নাম মেনশন করে দিবা যে অমুক ভাই আমাকে একটু হেল্প করেন। শুরুতে যখন একটা গ্রুপ অ্যাক্টিভ না হয় তখন একটু নাম মেনশন করে দিতে হয়, পার্সোনালি ফোন দিবা, ভাই আমি তো একটা প্রবলেম শেয়ার করছিলাম, এটা একটু সলিউশন দেন। তো সে যখন সলিউশন দিবে তখন অন্যরা উদ্বুদ্ধ হবে, গ্রুপটাতে এইভাবে অ্যাক্টিভ হয়। আর কাকে যেন নেটবিনস কিভাবে ইনস্টল করতে হয় সেটা দিয়ে একটা ব্লগের মতো লিখে দিতে বলছিলাম, এটা কি লিখছো? কাকে বলছিলাম? স্যার এটা ভিডিও করে দেওয়া হয়েছে স্যার গ্রুপে, জুবায়ের ভাই ভিডিও করছিল করে ভিডিওটা। দিছো? যাক জি স্যার। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা একটা রিসোর্স রেডি হলো, দুইজনেরই সুবিধা। যে ভিডিও করছে সেও ভিডিও এডিটিং বা কিভাবে প্রেজেন্ট করতে হয় সেটা শিখলো, আর যার পিসিতে নাই সে তো আসলে ভিডিও দেখে উপকৃত হবে। এখন বিষয় হচ্ছে যে এই যে এক জিনিস কতবার বলবো যে আসলে প্রোগ্রামিং তো প্র্যাকটিস করার বিষয়। এখন হচ্ছে যে আমি এইখানে যখন ক্লাস চলবে তখন তো আমি নিজেই করি, আমার কোড দেখতে দেখতে বিরক্ত হয় না, বিরক্ত হয়ে যাও না? বাসায় তোমরা প্র্যাকটিস করবা। আর এই জন্য তো আমি একটা পিডিএফ দিয়ে দিলাম যেখানে 17টা প্রবলেম ছিল মেবি, সলিউশন সহ। এটা একটা। তারপর বলছিলাম তুমি যে কোনো প্রবলেম সলভ করো, ইন্টারনেটে অনেক ভালো ভালো ব্লগ সাইট, ওয়েবসাইট আছে, ওইগুলা দেখো, করার পর যদি প্রবলেম হয় ক্লাসে বলবা, ওইগুলা নিয়ে আমরা আলোচনা করব। এই জন্য আমি সুযোগ দিচ্ছি আর কি, যে এই যে 1 সপ্তাহ গেল, 7টা দিন, কেউ যদি কোনো সমস্যায় পড়ো এটা বলতে পারো। একজন বলছে যে ও যে কোডই রান দেয় ওই প্রথমটাই হচ্ছে, তুমি যদি স্ক্রিনটা শেয়ার দিতে পারো তাহলে আমি বলে দিচ্ছি। স্যার দেখা যায় কি? হ্যাঁ, দেখা যায়। ঠিক আছে, আচ্ছা রান দিতে হবে না, আমি তোমাকে বলি, শোনো। জি স্যার। আচ্ছা দেখো, তোমাকে আমি কি বলছিলাম, গত ক্লাসের কথা যদি একটু চিন্তা করো, আমি খাতায় নোট নিয়ে রাখতে বলছিলাম, তোমরা বলছো যে আমার ভিডিওটা নেবা এবং নেয়ার পরে এটা বারবার শুনবা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কেউ, আচ্ছা দেখ, আমি সলিউশন দেওয়ার আগে অন্যদের জিজ্ঞেস করি, কেউ কি বলতে পারবা যে তার এই প্রজেক্টে কোথায় সমস্যা? স্যার প্যাকেজ লিখেও কিন্তু হয় নাই স্যার ওই। না না, আমি বুঝতে পারছি, দেখি কেউ বলতে পারে কিনা। বাকিরা তো ট্রাই করে নাই, তুমি তো তাও ট্রাই করছো, একটা করে দ্বিতীয়টা করে আর করতে পারতেছো না। ট্রাই না আরো করলে কিভাবে কয়েকটা হবে? করছি, আমরা এগুলা ডিলিট করছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এইগুলাই কয়েকবার করে করছি, হচ্ছে না কেন আচ্ছা আচ্ছা বুঝতেছিলাম আচ্ছা না। আচ্ছা। রাস্তায় মানে কে হোঁচট খায়, যে মানে হাঁটার চেষ্টা করে, কেউ যদি হাঁটার চেষ্টা নাই করে সে তো আর হোঁচট খাবে না। তো কাজ করছে জুবায়ের, যে ভালো পারে ওই করে, আর বাকিরা তো মনে হয় খুব একটা কেয়ার করে না। কেয়ার না করলে তো কিভাবে হবে, তাই না? জাভা শেখার জন্য বই, ডিটেলের বইটা বলছিলাম, ইন্টারনেটে বাংলা সহ অনেক ভিডিও আছে, তাই না, এবং অনেক রিসোর্স আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে সারা সপ্তাহ প্র্যাকটিস করবা কন্টেন্ট গুলা দেখে। আর আমি তো এটা অনেকটা প্রফেশনাল ভাবে রান করতেছি, আমাদের একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে ইভিনিং এর কোর্স গুলা
যেন প্রফেশনাল হয়। প্রফেশনাল বলতে বোঝাচ্ছে যে কি বলে এটা, যে যাতে করে সে এখান থেকে প্র্যাকটিক্যালি কাজ শিখতে পারে। থিওরিটিক্যাল বললে আমি হয়তো ইন্টিজার কি জিনিস, ইন্টিজারের রেঞ্জ কি, ফ্লোট কি, ডাবল কি, জাভা কি, জাভার উপকারিতা কি, জাভা পোর্টেবল কি না, এগুলো আলোচনা করতাম। যেহেতু আমরা কিছুটা প্রফেশনাল ভাবে আগাচ্ছি, এই জন্য প্রথম দিনে কিন্তু কোড রান দেওয়া শুরু করেছি, সিতেও কিন্তু এভাবে এগোচ্ছিলাম। তাই এখন এই প্রফেশনাল কোর্সেও যদি তোমরা না শিখো, প্র্যাকটিস না করো, আগ্রহ না থাকে, সেটা তো আসলে আমার এর থেকে কিছু করার নাই। আর হচ্ছে যে পাশ করে বেরোয় অনেকে দেখি বিভিন্ন জায়গাতে কোচিং করে, জাভা, তারপরে সিসিএনএ, তারপরে আরেকটা কি যেন ডাটাবেজের উপরে, রেড হ্যাট, লিনাক্স, এই সেই। তো এই জিনিসগুলো যদি ভার্সিটি কিন্তু শেখা যায়, তাহলে কিন্তু কোচিং করা লাগে না, তুমি সার্টিফিকেশন এক্সাম দিতে পারো, কোচিং করা লাগে না। অলরেডি কিসের যেন একটা বড় কোচিং সেন্টার ধানমন্ডি ভিত্তিক, সেইখানে জাভাতে ক্লাস নেওয়ার জন্য এটাতে আমাকে ইনভাইট করছিল আর কি। কিন্তু তাহলে দেখা যাচ্ছে আমি যদি ওইখানে যাইতাম, তাহলে তো সেই কোচিংই হইতো, কোচিং এর ইনস্ট্রাক্টরই তো থাকতাম, তাই না? তো সেই আমি তো ভার্সিটিতেই জাভা পড়াচ্ছি ক্লাসে, তাহলে পার্টিসিপেশন তো নাই। কোচিং এ আবার যখন 30,000 টাকা দিয়ে কোর্স সেশন করবা, তখন আবার দেখা যাবে যে পার্টিসিপেশন থাকবে, একটা অনুভূতি আসে যে সিএসসি গ্রাজুয়েশন করলাম, কিছুই তো শিখলাম না, যাক একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখি, ওয়েব ডেভেলপমেন্ট শিখি, কোর্স করি। কিন্তু সেটা কিন্তু আসতেছে না, এটা দুঃখজনক। না শিখতে চাইলে তো কাউকে জোর করে শেখানো যায় না। আচ্ছা ওকে, এটা গেল। তাহলে মাসুদ, হ্যাঁ জি স্যার। পিসি কি এটা তোমার না? আচ্ছা, জি স্যার। গত ক্লাসে বহুবার বলছিলাম যে একটা গাড়িতে একটা মাত্র স্টিয়ারিং হুইল থাকবে, তার মানে তারপর বলছিলাম যে একটা বাসাতে একটা মেইন গেট থাকে, পানির পাম্প একটা থাকে, কারেন্টের সোর্স একটা থাকে, যেগুলো ইম্পর্টেন্ট। তাহলে একটা প্রজেক্টে একটা মাত্র মেইন ফাইল থাকবে। তোমার এখানে মেইন ফাইল হয়ে গেছে দুইটা। মেইন ফাইল কাকে বলে? মেইন ফাইল মানে হচ্ছে যে ফাইলের মধ্যে মেইন ফাংশন থাকবে। তুমি দেখো, তুমি একটা প্রজেক্ট প্যাকেজের মধ্যে দুইটা ফাইল লিখছো, দুইটাতেই মেইন ফাংশন আছে, দেখো। জি আমার স্যার। কথা, দুইটাতে মেইন জি স্যার। ফাংশন আছে না, দেখো। এবং দুইটাতে উপরে সবুজ বাতি, সবুজ বাতির সাথে সবুজ তীর চিহ্ন আছে। তা তুমি তো আমার কথা শুনলা না। এখন জাভা যখন আসবে এই প্যাকেজে, আসার পর দেখবে যে একটা গাড়ির দুইটা স্টিয়ারিং হুইল, সে এখন কোনটা চালাবে? এই জিনিসটা আমি আগেই বলে দিছিলাম যে একটা প্রজেক্টে একটা প্যাকেজের মধ্যে একটা মাত্র মেইন ফাইল থাকবে। মেইন ফাইল কোনটা? যার মধ্যে একটা মেইন ফাংশন থাকবে। তোমার এখানে দুইটা মেইন ফাইল, তার কারণ হচ্ছে যে তোমার দুইটা ফাইলের মধ্যে দুইটাই মেইন ফাংশন আছে। তো দুইটা মেইন ফাংশন থাকলে তাহলে তো এখন ও তো বুঝতে পারবে না যে সে আসলে কিভাবে রান দিবে। ওকে, তাহলে এখন এক্ষেত্রে সলিউশন আছে। সলিউশন হচ্ছে যে তুমি দুইটা সলিউশন, নেটবিনসে যদি এই অবস্থাতে রান দিতে চাও, তাহলে একটা ফাইলকে আলাদাভাবে রান দেওয়া যায়। তোমার রান কোনটা হচ্ছে না সেটা বলো। এটা ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে হচ্ছে না স্যার, নাকি? আগেরটা ফ্যাক্টরিয়ালটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা না। হবে। আচ্ছা ওকে, তুমি এই যে আমি বলতেছি মাউস কার্সারটা নিয়ে ফ্যাক্টোরিয়াল ডট জাভা যে ফাইলটা আছে ওইখানে ক্লিক করো। এখানে না, ওই পাশে, পাশে। হ্যাঁ, রাইট ক্লিক করো, রাইট ক্লিক। এই যে রান ফাইল আছে না, রান ফাইল, শিফট F6, এটা চাপো। হ্যাঁ, দাও, চাপো। এবার হয়েছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমার এটা হচ্ছে তুমি প্যাকেজ হিসাবে রান দিচ্ছ না, এটা রান দিচ্ছ আলাদা ফাইল হিসাবে। দেখো আজকে পর যেন আর ভুল না হয়। যদি আলাদা ফাইল হিসাবে রান দাও, তাহলে এরকম অনেকগুলো মেইন ফাইল থাকতে পারে। তুমি জাস্ট ওই সংশ্লিষ্ট ফাইলে এসে রাইট ক্লিক করে রান ফাইল আরেকবার প্র্যাকটিস করো, নাহলে আবার ভুলে যাবা। ওই ট্রায়াঙ্গেলটা আবার ক্লিক রান করো দেখি, ওইখানে যে। হ্যাঁ, না না, ওই যে রান ফাইল উপরে শিফট F6। হ্যাঁ, হয়েছে? আবার উপরেরটা আবার রান করো, নাহলে ভুলে যাবা। না স্যার, আর বলবো না। ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ। হ্যাঁ, হয়েছে। তাহলে এটা হচ্ছে আলাদা। তো তোমার এখানে দুইটা থাকুক, পাঁচটা থাকুক, 10টা থাকুক, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তুমি আলাদা ফাইল হিসাবে রান দিচ্ছ। আর তুমি যদি প্রজেক্ট হিসাবে রান দাও, ওই যে উপরে যেখানে রান দেয় সেটা তো প্রজেক্ট, তাই না? প্রজেক্ট হিসাবে রান দিতে হলে একটা ফাইল থেকে তোমার মানে মেইন ফাংশনটা দূর করতে হবে, বুঝছো? জি স্যার। তুমি মেইন ফাংশনটা একটু চেঞ্জ করে দিবা, যে তুমি যেটা রান দিবা না সেটা। তাহলে তুমি যদি ওইটা চেঞ্জ করে দাও, ওইটার মেইন ফাইল থাকতেছে না, তাহলে অন্যটা মেইন ফাইল, অন্যটাই রান হবে।
যেমন ধরো তুমি ফ্যাক্টরিয়াল রান দিবা, ওকে, ট্রায়াঙ্গেলে জি স্যার। এখানে আসার পরে মেইন লিখছো না, ওইখানে একটু চেঞ্জ করে দাও। এই যে এটাতে, এটা মেইনটা একটু চেঞ্জ করে দাও। এটা স্যার তুমি তো এটা রান দিতে চাচ্ছ নাকি চাচ্ছ না? চাচ্ছি স্যার, এটা রান দিতে যাচ্ছি চাচ্ছ, স্যার। তাহলে অন্যটা নষ্ট করে দাও, অন্য ওই ট্রায়াঙ্গেলে যাও। হ্যাঁ, এখানে মেনের জায়গাতে একটা কিছু একটা লেখো, একটা ওয়ার্ড লেখো। এন কেটে দেই স্যার। আচ্ছা ওকে, হ্যাঁ, এবার এবার সেভ করো, কন্ট্রোল এস। হ্যাঁ, এবার দেখো তোমার ট্রায়াঙ্গেলটার, দেখো এখানে সবুজ বাতি নাই। হ্যাঁ, ফ্যাক্টরিয়ালটা পাবে। হ্যাঁ, জি স্যার। ট্রায়াঙ্গেলে এখানে সবুজ বাতি আছে, না স্যার। ফ্যাক্টরিয়াল এই পাশে আছে, মানে সবুজ একটা তীর চিহ্নের মতো। জি স্যার। বুঝছো বিষয়টা? তাহলে জি ওইটা স্যার। মেইন ফাইল না, ওটা মেইন ফাইল না হলে ওটা একটা নরমাল ফাইল। এই নরমাল ফাইলকে যদি কল দেওয়া না হয়, ওই ফাইল কোনোদিনই রান করবে না। বুঝছো? জি স্যার। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে একটা গাড়িতে কিভাবে একটা স্টিয়ারিং হুইল থাকে। ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ আচ্ছা স্যার। হ্যাঁ, তাহলে তোমার স্ক্রিনটা বন্ধ করো। হ্যাঁ সিদ্দিক, বলো কি সমস্যা? আচ্ছা, তাহলে তোমার স্ক্রিনটা শেয়ার দাও। হ্যাঁ দেখতে পাচ্ছি, কি সমস্যা এটা? তুমি একটু নিচে নামো, নিচে তোমার ডিবাগটা আছে, মানে ডিবাগ ইনফরমেশন আসতেছে না, তাই তো? ভাই। হ্যালো, হ্যাঁ ওই যে তুমি এই যে ইয়েতে, কই তোমার ডিবাগটা নাই, তাই তো? ওটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা মেন ক্লাস নাই তোমার এখানে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। ও আচ্ছা আচ্ছা, তুমি পুরো স্ক্রিনটা শেয়ার দাও না, এই জন্য সমস্যা হয়েছে, আমরা ওটা দেখতে পাচ্ছি না। তুমি জুমে স্ক্রিন শেয়ারটা কেটে ওই যে ফুল ডেস্কটপ দাও, তাহলে সব দেখতে পাবো। হ্যাঁ দেখতে পাচ্ছি, রান দাও দেখি, বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নো মেন ক্লাস ফাউন্ড, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে এখানে যেটা হবে, ক্যালকুলেটর মেইন ডট জাভা প্যাকেজ নিছো মেইন। আচ্ছা, তোমার এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেইন ডট মেইন ডট জাভা ক্যালকুলেটর প্যাকেজ ক্যালকুলেটর নিচে মেইন main ডট জাভা, ঠিক আছে, ডাবল ডাবল, আচ্ছা ফাংশন নিলাম আর্টস
হ্যালো, আচ্ছা ওই যে ওই রাইট ক্লিক করে আগের মতো করে রান দাও দেখি। হ্যাঁ হ্যাঁ না না প্রজেক্ট না, ফাইল হিসেবে রান দাও। হ্যাঁ হ্যাঁ, রান ফাইল, এটা এটা বিসমিল্লাহ। আচ্ছা, তোমার হচ্ছে যে প্যাকেজের মধ্যে সোর্স প্যাকেজ, ক্যালকুলেটর, লাইব্রেরি, ক্যালকুলেটর মেইন। তোমার এখানে কোথাও বানান ভুল হইতে পারে, পাবলিক ক্লাস, পাবলিক স্ট্যাটিক, তাহলে প্যাকেজ হিসাবে রান হয় না কেন বুঝতেছি না তো। আচ্ছা শোনো, হ্যালো সিদ্দিক, আচ্ছা তুমি ওই যে ইয়েটা ওইভাবে না দিয়ে ওই যে ক্যালকুলেটর যেটা আছে আর একটু উপরে ওটা সিলেক্ট করো দেখি, মানে প্রজেক্টটা সিলেক্ট করো। না এর উপরটা, এটা তো প্যাকেজ, উপরেরটা প্রজেক্টটা আর কি। না এটা প্যাকেজ, তার উপরে ক্যালকুলেটর, হ্যাঁ না না তার উপরেরটা এটা, রাইট ক্লিক করো। হ্যাঁ হ্যাঁ রাইট ক্লিক করো, ক্লিন অ্যান্ড, এই তো এটা হ্যাঁ, এখানে ক্লিন অ্যান্ড বিল্ড এটা দাও, উপরেরটা ক্লিন অ্যান্ড বিল্ড, বিসমিল্লাহ দাও, বিল্ড সাকসেসফুল, ওকে, যা তৈরি হয়েছে। হ্যাঁ আবার রাইট ক্লিক করো, ঠিক আছে। হুম, হ্যাঁ এবার রান দাও, এবার রান দাও। এই যে 2 ঘর নিচে, হ্যাঁ, এটা এটা এবার পাবে, হ্যাঁ ওকে চাপো, হয়েছে। এবার উপর থেকে হবে, তোমার তখন মনে বিল্ড হয় নাই, এবার উপর থেকে দাও দেখি। হ্যাঁ এটা দাও, হচ্ছে এবার হচ্ছে। আচ্ছা তখন ওই যে ইয়ে মানে হ্যালো, হ্যাঁ ওই যে কারেন্ট চলে গেছিল, একটু প্রবলেম হয়েছে, ওকে। তাহলে হচ্ছে যে এরপর থেকে এভাবে রান দিও, ক্লিন করে তারপর বিল্ড করে রান দিও। ঠিক আছে, আর কারো প্রবলেম? দুইজনের প্রবলেম দেখলাম, আর কারো আছো শেয়ার করার মতো?
কেউ কোড রান দিচ্ছ, রান হয় নাই, কোনো কিছু বুঝতে পারো নাই? আর কারো কোনো ইস্যু আছে? নাই? তাহলে কি আমরা শুরু করবো আজকের? জি স্যার, শুরু করা হ্যাঁ, যাক। বুঝলাম না, তোমার 15-16 জন, তোমরা কি বাসায় প্র্যাকটিস করো না কি করো? কারো কোনো প্রবলেম নাই, সবাই খুব আরামে আছে। আচ্ছা ঠিক আছে, আর কি করবো আমি। আমি তাহলে স্ক্রিন শেয়ার দিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। আচ্ছা দেখো, তোমাদের একজন হোমওয়ার্ক করে পাঠাইছে, নাম হচ্ছে জুবায়ের বিন হাসান। ঠিক আছে, তাহলে ও কি কাজ করলো এটা আমরা একটু দেখি। তোমাদের কাজ দিছিলাম, তোমার তো ঠিক মতো রানই করতে পারতেছো না, কাজ করবা কখন? হ্যালো নাসিম। জি স্যার। কারেন্ট একবার আসতেছে আবার যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো। আচ্ছা তাহলে ও জুবাইর কি কাজ করলো এটা আমরা একটু দেখি। তাহলে কেউ যদি কোনো প্রজেক্ট দেয়, এটা কিন্তু না, যে আমাদের সি প্রোগ্রামিং না, যে ও দিল আর আমি এটা খুলে সোর্সে যে এভাবে যে তারপর ডাবল ক্লিক করলাম, তাহলে কিন্তু হবে না, কারণ ও আমাকে একটা প্রজেক্ট আকারে দিছে। ঠিক আছে, তো তোমরা যখন অন্য কারো প্রজেক্ট নিবা অথবা ইন্টারনেট থেকে যদি কোনো জাভার প্রজেক্ট ডাউনলোড করো, এটা যেটা হলে এখানে ওপেন প্রজেক্ট থেকে করতে হবে। আর যদি অনলাইনে কোনো সোর্স কোড পাও, সেক্ষেত্রে একটা ফুল প্রজেক্ট করে সব ফাইল টাইল ক্রিয়েট করে সেখান থেকে কোডটা কপি করে বসানো লাগবে। সি স্টাইলে চিন্তা করলে কিন্তু এবার নেটবিনস এভাবে রান দিতে পারবা না। যেমন ধরো একজন আমাকে কিছু প্রজেক্ট দিল বা আমি অনলাইন থেকে কালেক্ট করলাম, তাহলে আমাকে এখানে যেতে আসতে হবে। আসার পরে এই পাশে ওপেন প্রজেক্ট দেখতে পাচ্ছ এটা? হ্যালো, হ্যাঁ আচ্ছা,
এই ওপেন প্রজেক্টে যাবা, যাওয়ার পরে ডিরেক্টরিটা দেখা দিবা যে আসলে কোথা থেকে আমরা প্রজেক্টটা নিতে চাই। তাহলে এটা হচ্ছে আমার, এটা এই, এটা হচ্ছে 14 নম্বর 207 লেকচার 3 জুবায়ের। এই দেখো, তাহলে জুবায়ের এখান থেকে একটা প্রজেক্ট হয়, বাকিগুলো সব প্রজেক্ট। ওকে, আমি ফ্যাক্টোরিয়ালটা নিচ্ছি। ওকে, ডাবল ক্লিক করলাম, প্রজেক্ট রিসোর্স কুড নট বি ফাউন্ড, রাইট ক্লিক, রিসোর্স প্রবলেম, জাভা প্ল্যাটফর্ম ভার্সন মিলবে না। আচ্ছা, দেখি তো সলভ করা যায় কিনা। বাইনারি 1.8 লাগবে। আচ্ছা, সমস্যা নেই, এটা আবার নতুন করে বিল্ড করতে হবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে সোর্স কোড। যখন এরকম প্রবলেম হয়, একটা ওয়ে হতে পারে নতুন করে ক্লিন করে বিল্ড করা, দেখি হয় কিনা। এটা অন্য এক ভার্সনে, তো ওই জন্য প্রবলেম হয়ে গেছে। লাইব্রেরিতে ইস্যু, সমস্যা নেই। তাহলে এই ফাইলটা আমরা নিয়ে নিতে পারি, এই ফাইলটা নিয়ে আমরা এখানে রান দিতে পারি, তাহলে হবে। সে ধরো যে আমাদের এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে না, আমি যদি এখান থেকে ওর যে ফাইলটা আছে এই ফাইলটা আমি নিয়ে নেই, তাহলে কিন্তু হবে। তাহলে ওর মেনটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা যদি এখন রান ফাইল হিসাবে রান দেই, তাহলে কিন্তু চলে আসলো। ওকে, ওই ওর সাথে আমার ভার্সন ম্যাচ না হওয়াতে একটু প্রবলেম হয়েছে, বাট আমি এটা আমার একটা বিল্ট ইন যে প্যাকেজ আছে, আমার হ্যালো একটা প্যাকেজ ক্রিয়েট করা ছিল, সেখানে কিন্তু আমি ওটা নিয়ে আসলাম। এখানে আমার দুইটা মেইন প্যাকেজ, সো আমি এটা রান ফাইল হিসাবে রান দিতে পারি। ওকে, তাহলে এটা চলে আসলো। এই, তাহলে এখানে দেখো ফ্যাক্টোরিয়াল অফ 8 হচ্ছে অত। আচ্ছা, এটা কি স্থির করে রাখা যায় না? হ্যাঁ, এখন থাকবে এই। আচ্ছা, তারপরে এখন তাহলে নাম্বার হচ্ছে 8, এটা তাহলে আমরা স্ক্যান করে নিতে পারি, ঠিক আছে। আর শুরুতে এই জিনিসগুলো না রাখাই ভালো। এই, যদি আমরা ইনপুট থেকে এই জিনিসগুলো না রাখাই ভালো, এগুলো বড় প্রজেক্ট রিলেটেড। তোমাকে শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম। ওকে, ফ্যাক্টোরিয়াল এটা আমি করতে দিছিলাম, সে প্র্যাকটিস করছে, আর এগুলো আমরা সিতে আলোচনা করছি, সো এখানে তো আর কিছু বলার বিষয় নাই, জাস্ট সিম্পলি একটা ফর লুপ। তো ধরো এখানে 8 এর ফ্যাক্টোরিয়াল পেলাম, তো আমরা যদি 8টা চেঞ্জ করে যদি 4 দেই, তাহলে আমরা কিন্তু 4 এর ফ্যাক্টোরিয়ালটা পাবো। আমরা যেহেতু ফাইল হিসাবে রান দিচ্ছি, সো আমরা যদি রান ফাইল দেই, যে 4 এর ফ্যাক্টোরিয়াল 24। এখন এই নাম্বারটা আমরা চাইলে কিন্তু স্ক্যান করে নিতে পারি, ঠিক আছে। স্ক্যান করে নিতে হলে উপরে কি লিখতে হবে? import java.util.scanner, তাই তো? এই, তাহলে আমি স্ক্যানারটা ইনপুটে নিলাম, আর এখান থেকে আমাদেরকে স্ক্যানার একটা অবজেক্ট নিতে হবে। তাহলে স্ক্যানার অবজেক্ট হচ্ছে আমাদের ইনপুট, এটা। এখন এখান থেকে তাহলে আমাদের স্ক্যানার একটা অবজেক্ট নিতে হবে, নিউ আমাদের স্ক্যানার অবজেক্ট, এবং সেটা ইনপুটে নিবে সিস্টেম থেকে, সো দিস শুড বি সিস্টেম ডট ইন। এই, তাহলে কিন্তু আমাদের ইনপুটটা হয়ে গেল। আর এখানে 4 এর জায়গাতে আমি যে কোনো একটা ইন্টিজার নিব, সো ইনপুট ডট, এটা এখানে আমরা লিখি নেক্সট ইন্টিজার। ওকে, তো নেক্সট ইন্টিজার দিয়ে দিলাম, আর শুরুতে একটা প্রিন্ট দেওয়া ভালো। সো একটা জিনিস শিখাই, যাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন লিখতে অনেক কষ্ট, তারা চাইলে সংক্ষেপে এভাবে লিখতে পারো, এস আউট লিখবা। আউট লিখে যদি ট্যাব চাপো, ট্যাব চাপলে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এন্টারে নাম্বার এরকম দিলে এটা হয়ে যাচ্ছে। এখন কিন্তু প্রিন্ট লাইন দিব না, এখন হচ্ছে প্রিন্ট দিব, যাতে করে নাম্বারটা এই লাইনেরই ডান পাশে চলে আসে। তাহলে এখানে যেটা আসতেছে সিস্টেমে নিব, আর এই নাম্বারটা আমাদের নাম্বারের মধ্যে চলে আসবে। এই, তাহলে এটা আসো, এটা আমরা যদি আবার রান দেই, রান দিলাম, এখন কিন্তু বলতেছে যে আমাকে একটা নাম্বার দাও, তো আমি দিলাম সে 5। তাহলে কিন্তু আমরা 5 এর ফ্যাক্টোরিয়াল পেয়ে যাচ্ছি। 5 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 180, সরি 120। সিমিলারলি আবার এখানে দেখো একটা নাম্বার চাচ্ছে, দিলাম হচ্ছে 6, তাহলে আমরা এখানে 6 এর ফ্যাক্টোরিয়াল 720 পেলাম। বুঝতে পারছো? হ্যালো।
আচ্ছা, তাহলে এই টাইপের কোডগুলা কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো, খুবই সিম্পল। সি তে আলোচনা করছি, সো এখানে লজিক তো কিছুই না, জাস্ট নাম্বারটা একটু গুণ করে দিলেই হচ্ছে। তারপরে প্রথমে নাম্বার গিভেন নাম্বারটা দিয়ে প্র্যাকটিস করবা, তারপরে স্ক্যানার ক্লাস নিয়ে প্র্যাকটিস করবা। আরেকবার করা যায়, আমি যদি বারবার একটা করে নাম্বার ইনপুটে নিব, বারবার হচ্ছে যে আমি প্রিন্ট করব। যদি নাম্বারটা 0 হয় তাহলে আমি কোড থেকে বের হয়ে যাব। এরকমও তুমি চাইলে করতে পারো। ঠিক আছে, একটা while লুপ ব্যবহার করলেই হবে। ঠিক আছে, সো এটা কিন্তু যে কোনো ভাবে এটা আমরা করতে পারি, যে বারবার এটা চলতে থাকবে, এটা আর কি। সো এটা গেল, তাও তাহলে আমরা এটা ডিলিট করে দিই আমাদের এখান থেকে। তারপর ধরো যে আমরা আরেকটা ফাইল নেই, তাহলে আমাদেরকে আবার ওপেন প্রজেক্টে আসতে হবে। এবার আমরা ক্যালকুলেটরটা নিচ্ছি, এখানেও সেম সমস্যা, ভার্সন ম্যাচিং হয় না দেখে প্রবলেম করতেছে। ওকে, তাহলে এখানে এই ফাইলটাই তো ইম্পর্টেন্ট। এই ফাইলটা আমি আমার এই যেটা যে প্যাকেজটা তো আমার পিসির, সেই প্যাকেজের মধ্যে আমি এই ফাইলটা নিয়ে নিচ্ছি, জাস্ট নিয়ে এখানে দিয়ে দিলে হয়ে যাবে। রিফ্যাক্টর করতে হবে, তাহলে চলে আসলো। ঠিক আছে, তাহলে এটা একটা ক্যালকুলেটর প্যাকেজ, এটা জুবায়ের করলো, তো সেটা আমরা নিয়ে আসছি আমাদের এখানে। আমার কথা শুনতে পাইছো? জি স্যার। হ্যালো, আচ্ছা। তো এখন দেখো যে এখানে ও কি করলো, দেখো এটা কিন্তু আরেকজনের সোর্স কোড। তাহলে আমরা একটু পড়ি ও কি করলো। এক্স ওয়াই অফ মানে হচ্ছে যে অপারেটর, লাইক প্লাস মাইনাস এগুলা। আর তিনটা অপারেটর নিছে, অ্যাড, সাবট্রাক্ট আর মাল্টিপ্লাই। আর ডাবলটা হচ্ছে ডিভিশনের জন্য, ভাগ। তার মানে 4টা কাজ করব, ক্যালকুলেশনের 4টা কাজ। সিস্টেম থেকে স্ক্যানার নিল, তারপরে সিমিলারলি যেটা বললাম যে আমরা প্রিন্ট করে, যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য আমাদের 2টা নাম্বার লাগবে, সো আমাদেরকে অবশ্যই 2টা নাম্বার নিতে হবে। জুবাইরকে বলবো যদি জাভাতে আমরা কোড করি, যদি এটা প্র্যাকটিস করার জন্য করছে, তবে এই ধরনের ব্যবহার না করা। এক্স এক্স কি জিনিস কিছুদিন পর মনে থাকবে না, তো তার তুলনায় এক্স মানে ফার্স্ট নাম্বার, ওয়াই মানে সেকেন্ড নাম্বার, এভাবে ডিটেলস লেখাটা ভালো। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো তারপরে while টু, তার মানে এই লুপ চলতেই থাকবে। ওকে, লুপ চলতে থাকার পর ও বলছে যে যদি তুমি যোগ করতে চাও তাহলে 1 দাও, বিয়োগ করতে চাইলে 2 দাও, গুণ করতে চাইলে 3, ভাগ করার জন্য 4, আর যদি সোর্স কোড থেকে বের হতে চাও তাহলে 5 দাও। সেখান থেকে সে অপারেটরটা নিচ্ছে, তার মানে আমি কিবোর্ড থেকে যা দিব তার উপর বেস করে অপারেটরটা হচ্ছে। সে এখানে সুইচ কেস ব্যবহার করছে। ঠিক আছে, সুইচ কেসে এখানে 1 হলে এটা যোগ হবে, বিয়োগ হলে বি, তারপরে এই বিয়োগের কাজটা হলো, তারপরে এটা বের হয়ে গেল, এটা আর কি। এখন এইখানে এই অপারেটর গুলা দরকার ছিল না, এই সিস্টেমে প্রিন্টের মধ্যেই কিন্তু অ্যাড করে দেওয়া যায়, তাহলে কাজটা কম হইতো আর কি। ওকে, আচ্ছা, তাহলে আমরা সোর্স কোডটা রান দিই, তারপর প্র্যাকটিস করার জন্য এটা পারফেক্ট। সো আমরা যদি এটা রান দেই, আচ্ছা, তাহলে আমাদের প্রথম একটা নাম্বার দিতে হবে, দিলাম সে 10। দ্বিতীয় একটা নাম্বার চাচ্ছে, দিলাম 3। এবার বলতেছে যে তুমি কি করতে চাও, যোগ বিয়োগ গুণ ভাগ। সে আমরা এখন গুণ করব, তাহলে আমাদেরকে 3 চাপতে হবে। 3 চাপলে 3 আর 10 গুণ হওয়ার পরে 30। যেহেতু ওয়াইল লুপ ছিল, সেই লুপটা ঘুরতেই থাকবে। তো সে ধরো এবার হচ্ছে যে আমি ভাগ করতে চাই, সো 4 দিলাম। 4 দেওয়ার পর ভাগে, যেহেতু ডাবল নিছে, সো আমাদের ভাগফলটা কিন্তু ভগ্নাংশ আসলো। আমি এবার বের হতে চাই, তাহলে 5 দিব, 5 দিলে সোর্স কোড থেকে বের হয়ে গেল, আমাদের প্রজেক্ট করাটা শেষ। সুন্দর একটা কাজ হয়েছে, দেখছো কি সিম্পল এক কোডের মাধ্যমে কত সুন্দর কাজ করা যায়। যা সুইচ কেসের ব্যবহারটা পারলেই কিন্তু এই কোডটা করা যাবে, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তো এই কোডগুলো কি বাসায় প্র্যাকটিস করা যায় না? আচ্ছা, আমার কারেন্ট চলে আসছে, আমি একটু কানেকশনটা চেঞ্জ করে নিই। হ্যালো, জি স্যার। কি এটা খুব বেশি কঠিন নাকি, যে বুঝতে সমস্যাটা পারা যাবে না? দেখো কি সুন্দর সুইচ কেস দিয়ে এটা কাজ করে ফেললো। এই কাজটা কিন্তু এখানে ভ্যারিয়েবল ছাড়াও করা যাবে। ওকে, সে এই যে প্লাস যেটা,
এটা কিন্তু আমরা এখানে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের প্লাসটা হয়ে যায়। ঠিক আছে, আর বেটার হয় এখানে একটা ইয়ে দেওয়া। কোড তো অনেকভাবেই করা যায়, এখানে যদি এটা দিয়ে দিই তাহলে আমাদের এই কাজটাও হয়ে যাবে। একইভাবে গুণ করার কাজটাও কিন্তু এখানে দিয়ে দিলে আমাদের গুণটাও হয়ে যাবে। তো তখন আর ওয়েট, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এই তখন আমাদের এই জিনিসগুলো আর লাগবে না। এটা এখন দেখাচ্ছে, মানে ভাগটাও বাদ দেওয়া যাবে। যাই হোক, ওটা ভালো কোড হয়েছে আর কি এটা। তাহলে এটা আপাতত এখান থেকে সরায় দেই, তাহলে সবগুলো একসাথে লোড হওয়াটা প্যারা। ওকে, তাই ধরো যে আমি এরপরে আরেকটা প্রজেক্ট ওপেন করব, নিউ ফাইল, নিউ, এই যে এখানে ওপেন প্রজেক্ট আছে। তো সেখান থেকে এরিয়া ট্রায়াঙ্গেল ডেমো একটা আছে, আমরা সেটা ওপেন করি। প্রবলেম থাকবে স্বাভাবিক এটা। তাহলে এই জিনিসটা আমরা আমাদের মেইন প্রজেক্টের মধ্যে নিয়ে নিই, জাস্ট সিম্পলি একটা ফাইল, তো এটা নেওয়াটা কঠিন না। এই এই তাহলে এখান থেকে এরিয়া ডেমো, ওই এখান থেকে হচ্ছে যে একটা এরিয়াটা বের করা যাবে। ঠিক আছে, কিসের এরিয়া এটা? ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা এখান থেকে বের করতে পারবো। বেস টেজ সব দেয়া আছে, সো চাইলে আমরা এটা এখান থেকে রান দিতে পারি। এই যে রান দিলাম, এখন এরিয়া চলে আসছে। ওকে, ঠিক আছে, এটা গেল। আর আরেকটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে যে জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভিশন, বা যেটাকে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলতাম। মানে যে ফ্যাক্টর গুলো আছে দুটা নাম্বার, তার মধ্যে যেই ফ্যাক্টরটা দুটার মধ্যে আছে এবং সবচেয়ে বড় যেই ফ্যাক্টরটা দুটা নাম্বারের মধ্যেই কমন, সেটাকে জিসিডি বলা হয়। ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা ইংরেজিতে গ্রেটেস্ট কমন ডিভিশন। আচ্ছা, তাহলে শর্ত হচ্ছে যে নাম্বারটা বড় হওয়া লাগবে, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে নাম্বারটা অবশ্যই যে দুইটা নাম্বার আমরা দিব সেই দুইটা নাম্বারেরই কমন ডিভিসর হওয়া লাগবে, মানে কমন ফ্যাক্টর হওয়া লাগবে। সো এখানে একটা নাম্বার হচ্ছে 81 এবং একটা নাম্বার হচ্ছে 153। তো আসো আমরা চেক করে দেখি যে 81 এবং 153 এই দুইটারই কমন ডিভিসর কত। যদি দুইটার মধ্যে কোনো কমন ডিভিশন না থাকে তাহলে তো 1। 153 51 ইন্টু 3 153। আচ্ছা আচ্ছা, তো 3 আছে এখানে 90, 3 27, হ্যাঁ, তাহলে 3 দ্বারা যাচ্ছে আর কি। সো এভাবে তো 153 51, আবার 3 17 51, তাহলে 9। খুব সম্ভবত জিসিডি এখানে 9 হবে। এই যে 9। ঠিক আছে, আমার যেটুকু ছোটবেলায় পড়ছিলাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, প্রিন্ট এফ না দিয়ে এখানে প্রিন্ট এলএন দিলেই হয়। ঠিক আছে, প্রিন্ট এফটা হচ্ছে সি স্টাইলে করা। কি সমস্যা, ভুল ভুল দেখাচ্ছে এখানে? প্রিন্ট লাইন, ও আচ্ছা আচ্ছা, ও প্রিন্ট এফ দিতে হবে কারণ এখানে ফরম্যাটে কাজ করছে, সি স্টাইলে কোড হয়েছে আর কি, এজন্য প্রিন্ট এফ। এটা হচ্ছে যে সি তে আমরা যেভাবে কাজ করতাম, আমাদের যেই প্লেস হোল্ডার গুলো ছিল সেখানে ভ্যারিয়েবল গুলো দিয়ে দিলাম, তাহলে কিন্তু এখানে প্রিন্ট এফ দিতে হবে। ওকে, তাহলে আমরা যদি এই পাশে রান ফাইল দেই, তাহলে এইখানে সিম্পলি নিউ লাইন দিলেই হচ্ছে, যেহেতু পড়া যাচ্ছে না 9টা। এই সো আমরা যদি এখানে রান ফাইল দেই তাহলে আমরা এখানে 9 পাচ্ছি। যাদের গসাগু মনে আছে গরিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে দুইটা নাম্বারের মধ্যে যে গুণিতক বা ফ্যাক্টর গুলা থাকে তার মধ্যে কমন যে ফ্যাক্টরটা, সেই কমন ফ্যাক্টর গুলোর মধ্যে বড় কোনটা ওই নাম্বারটাই। 81 আর 153 দুইটাই কিন্তু 3-এর গুণিতক, বুঝাই যাচ্ছে যে 3 51 153, আবার 3 27 81। এই 53-র মধ্যে আবার 51-র মধ্যে আবার 17 আছে, 3 17 51, তার মানে 9। আর 17 তো মৌলিক সংখ্যা তো আর ভাঙা যায় না। 81 ও 9-এর গুণিতক, সো এদিক থেকে মুখে বের করা যায় যে 9 হচ্ছে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণিতক। আর যদি না হয় তাহলে 1 তো সবগুলোতেই যাবে, সো এটাতে আউটপুট 1 আসবে। যাদের গসাগু মনে আছে আর কি তারা মুখে বের করতে পারবা এটা আর কি। সো দেখো, খুব সিম্পল লজিকের মাধ্যমে ওই ডিফল্ট ভ্যালু 1 দিয়ে দিছে, তারপরে লজিক। ঠিক আছে, i equal to 1, এই i less than i1 and less equal to i2, তার মানে এখানে দুইটাই হওয়া লাগবে। ওকে, দুইটার মধ্যে যে কোনো একটা ফলস হলে আর যাবে না, স্বাভাবিক।
এবং আই 1 করে বাড়বে। এরপর সে চেক করে দেখতেছে যে এই দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা, যদি দুইটাই এই জিনিসটা মানে হচ্ছে যে 0, তার মানে এই আই দ্বারা বিভাজ্য। ফ্যাক্টর মানে হচ্ছে বিভাজ্য, যেমন 9 3 দ্বারা বিভাজ্য। সো 9 হচ্ছে, সরি 3 হচ্ছে 9 এর গুণিতক। আমাদের আইটা যদি n1 এবং n2 এই দুইটাই দ্বারাই বিভাজ্য হয়, তাহলে এটা হচ্ছে কমন ডিভিজর। তার মানে জিসিডি মানে হচ্ছে আমাদের এই আই। এখন যেই আই মানে গ্রেটেস্ট কমন ডিভিজরের মধ্যে যে মানটা বেশি, সেটাই হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর। তো এইটা একদম কমন লজিক, ঠিক আছে? জাস্ট জিসিডি কিভাবে বের করতে হয় এটা জানা থাকলে এই লজিকটা ইজিলি লেখা যাবে। তো এটা ছিল এই প্রবলেম, যেহেতু ও প্র্যাকটিস করছে, যাক এটা আমরা দেখলাম যে আমাদের মধ্যে একজন কাজ করছে সেটা। আর কেউ কেউ কোনো কাজ করছো যে শেয়ার করতে চাচ্ছ আমাদের সাথে, তাহলে বলতে পারো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার কথা। আচ্ছা, তাহলে এগুলো ছিল সি স্টাইলের প্রোগ্রামিং গুলাকে কিভাবে আমরা জাভা নেটবিনস প্ল্যাটফর্মে করতে পারি। এগুলো কিন্তু গত সপ্তাহের কাজ ছিল, আজকে তৃতীয় সপ্তাহ। আজকে আমরা একটু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টটা পড়বো, এবং এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে কিভাবে অবজেক্ট এবং ক্লাস নেওয়া যায়, এবং সেই ক্লাসের বিভিন্ন বিষয়গুলো আমরা দেখব, ঠিক আছে? আমাদের কন্টেন্ট এটা ছিল। এখানে তো সবগুলা মোটামুটি চলে আসছে আগে। এখানে আমাদের লাস্ট প্রবলেমটা একটু ট্রিকি, এইটা একটু বলতে হবে, ঠিক আছে? তোমাদের কি কনস্ট্রাক্টর কি জিনিস বলছিলাম? ও, এটা পড়াইতে আবার কনস্ট্রাক্টর লাগবে, তো আজকে আমি শুরুতে একটু কনস্ট্রাক্টর বলে আসি। আচ্ছা, তাহলে এটা ধরো যে কনস্ট্রাক্টর বলা যাবে যদি আমরা একটা উইথ হাইট, একটা রুমের মধ্যে উইথ হাইট শেপ থাকবে, তাহলে বলা যাবে। আচ্ছা আচ্ছা, দেখো আমি নতুন একটা প্রজেক্ট নিচ্ছি। তো নতুন প্রজেক্ট, এখান থেকে নিউ প্রজেক্ট দিতে পারো, অথবা এই যে এখানে নতুন প্রজেক্ট আর কোন প্রজেক্ট খোলা, এই যে লেখাই আছে ওপেন প্রজেক্ট, নিউ প্রজেক্ট। এখান থেকে নিউ প্রজেক্টে গেলাম, তারপর দেখো জাভা উইথ ম্যাভেন গ্রেডেল এএনটি, আমরা এএনটি তে জাভা শুধুমাত্র অ্যাপ্লিকেশনে যাব। নেক্সট যাওয়ার পর লোকেশন দেখাচ্ছে। গত ক্লাসে লেকচার 2 পর্যন্ত ছিল, আজকে যেহেতু আমাদের তৃতীয় লেকচার, সো আমি এখানে L3 সিলেক্ট করলাম। তারপরে এখন একটা নাম দিয়ে দিতে হবে এখানে নামটা। তো আমাদের আজকের নাম হচ্ছে যে রুম। ওকে, আমরা রুম শিখবো। আমি কি মেইন ক্লাস ক্রিয়েট করতে চাই রুম প্যাকেজের মধ্যে? হ্যাঁ, ক্রিয়েট হোক। তার আগের দিনগুলোতে আমি দেখাই নেই, তো এবার আমরা অটোমেটিক ভাবে ক্রিয়েট করে দেখালাম, একটা টেমপ্লেট আসলো। আসার পরে অথর কি জিনিস, এগুলো লাগবে না। বড় প্রজেক্ট করলে তখন কমেন্টস দিও, এখন এগুলো দিলে কোডটা বড় হয়ে যাবে, ভয় পাবা। তাহলে আমাদের দেখো মেইন ক্লাসের মধ্যে মেইন ফাইল চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আলোচনা করব কনস্ট্রাক্টর নিয়ে। আচ্ছা, গতদিন বলছিলাম যে একটা ক্লাসের মধ্যে কি কি থাকবে, দুইটা জিনিস থাকবে বলছিলাম। এই দুইটা কি কি কেউ বলতে পারবা? হ্যালো, হ্যাঁ, ক্লাস ভেরিয়েবল আর মেথড, দুইটা। ভেরিয়েবলটাকে বলছিলাম আমরা অ্যাট্রিবিউট, আর মেথড মানে হচ্ছে ফাংশন। তাহলে আসো এখন একটা রুম, হ্যাঁ হ্যাঁ, একটা রুমের মধ্যে কি আছে, একটা রুমের মানে আমাদের বাসার রুম, এই রুমের মধ্যে কি কি আছে একটু চিন্তা করো। রুমের একটা দৈর্ঘ্য আছে, রুম তো আসলে একটা ফাঁকা জায়গা, তাই না? আচ্ছা, তার তার ভিতরে ফার্নিচার থাকে, তার ভিতরে মানুষ থাকে। যদি যদি আমরা একটা রুম বলি, একটা বাসার মধ্যে ইউনিট গুলো হচ্ছে একটা করে রুম। রুমের স্পেশাল ফাংশনালিটিস আছে, লাইক বেডরুম, গেস্ট রুম। এটা তো আমরা হিউম্যানের জন্য। রুমের প্রপার্টি কি, রুমের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, তাই না? তো আসো এই জিনিসটা আমরা লিখি যে ইন্টেজার হাইট। ওকে, আচ্ছা, ইন্টেজার উইথ এবং ইন্টেজার আরেকটা কি দিব, ডেপথ। ওকে, তাহলে এই তিনটা জিনিসটা নিলাম, এগুলো হচ্ছে আমাদের ক্লাসের অ্যাট্রিবিউট। এগুলোকে কি বলে? ক্লাস অ্যাট্রিবিউট বা ক্লাসের ভেরিয়েবল। ওকে, ক্লাসের অ্যাট্রিবিউট আমরা গরু দিয়ে পড়ছিলাম, মনে আছে? ক্লাস অ্যাট্রিবিউট, অথবা এটাকে আমরা ক্লাস ভেরিয়েবল বলতে পারি। আচ্ছা, এখন যখন কোনো ক্লাস ভেরিয়েবল থাকবে, অথবা যখন কোনো ক্লাসের অ্যাট্রিবিউট থাকবে, এই অ্যাট্রিবিউট গুলাকে আমরা ইয়ে করি, কি বলে,
এই অ্যাট্রিবিউট গুলাকে আমরা একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে এই অ্যাট্রিবিউট গুলাকে আমরা ডিফাইন করি। আচ্ছা, এখানে মেইন ফাংশনের দেয়াতে এটা তো একটু প্রবলেম হয়ে যাবে, তাহলে আবার স্ট্যাটিক আনতে হবে। স্ট্যাটিক দিতে গেলে ছেলে পেলে মাথা গরম হয়ে যায়। একটা কাজ করি, এখানে আমি আরেকটা অন্য ক্লাস নেই। ক্লাস ক্লাস হচ্ছে রিডিং রুম। রিডিং রুম, আচ্ছা এই এবার আলোচনা করি, তাহলে সুবিধা হবে বুঝতে। হ্যালো, জি স্যার। হ্যাঁ আমার কথার সাথে সাথে বলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আদারওয়াইজ বুঝতে পারবে না। আমরা বলছিলাম যে একটা ফাইলের মধ্যে একটা পাবলিক ক্লাস থাকবে এবং পাবলিক ক্লাসের নাম অনুসারে ফাইলের নাম হবে। তো এটা আমাদের পাবলিক ক্লাস, ঠিক আছে। এর বাইরে আরো অনেক ক্লাস থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। যেমন এখানে আমি কিছু বলি নাই, সো দিস শুড নট বি পাবলিক ক্লাস, বাট এটাও একটা ক্লাস, ঠিক আছে। ক্লাসের মডিফায়ার তিনটা: পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। প্রোটেক্টেড থাকলে অবশ্যই বলতে হবে যেটা সিকিউর। পাবলিক তো ডিক্লেয়ার করে দিছি পাবলিক, আর কিছু না বললে সেটা হয় প্রোটেক্টেড। ওকে, তো এইটা হচ্ছে একটা প্রোটেক্টেড ক্লাস। যাই হোক, প্রোটেক্টেড থাকুক আর পাবলিক থাকুক ওটা নিয়ে আমার টেনশন নেই, বাট ফাইলে অবশ্যই একটা মেইন পাবলিক, মানে একটাই পাবলিক ক্লাস থাকবে। সো আমার এটাই পাবলিক ক্লাস। ওকে, এবং এটার মধ্যে আমাদের একটা মেইন ফাংশন থাকায় এই ফাইলটাই আমাদের মেইন ফাইল। বাট নরমালি হচ্ছে মেইন জিনিস নিয়ে আমরা কাজ করি না, মেইনটা হচ্ছে কন্ট্রোল করার জন্য, ঠিক আছে। আমরা কাজ করি অন্য জায়গাতে, এটা আর কি। তো এটা হচ্ছে আমাদের অন্য জায়গা। আচ্ছা, তো আমরা একটা রিডিং রুম নিলাম, হাইট, উইথ, ডেপথ, এটা। আর আরেকটা মানে রুমের মধ্যে আর আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে যে ধরো যে কি বলবো, যে নাম্বার অফ বুকস, কয়টা বই আছে, এটা একটা। আচ্ছা, তাহলে কয়টা ক্লাস ভেরিয়েবল আছে রিডিং রুমের মধ্যে? চারটা। কি কথা বলো না কেন, ভয় লাগে? হ্যালো, স্যার চারটা আছে স্যার। আচ্ছা আমি রিডিং রুমের মধ্যে আর কি থাকে? হ্যাঁ, চারটা, হ্যাঁ। নাম্বার অফ টেবিলস, না নাম্বার অফ টেবিলস এটা গেল। তারপরে হচ্ছে যে বই থাকে, টেবিল থাকে, চেয়ার, হাইট উইথ না দিই তাহলে এটা সমস্যা। এই তাহলে নাম্বার অফ চেয়ারস, আর আচ্ছা তিনটাই আরেকটা নেই, চারটা নেই। আর কলম নিলাম, ওকে। নাম্বার অফ পেন্স, তাহলে চারটা ভেরিয়েবল আছে। এখন এগুলাকে বলে ক্লাস ভেরিয়েবল। তো যখন কোন একটা ক্লাসে ক্লাস ভেরিয়েবল থাকবে, সেই ক্লাস ভেরিয়েবল গুলা নরমালি আমরা ইনিশিয়ালাইজ করি না। তো ইনিশিয়ালাইজ কে করে? ইনিশিয়ালাইজ করে কনস্ট্রাক্টর, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের একটা কনস্ট্রাক্টর লিখতে হবে। কনস্ট্রাক্টর কি জিনিস? কনস্ট্রাক্টর হচ্ছে, আগে বলছিলাম যে ক্লাস ওইরকম একটা স্পেশাল মেথড, যে মেথড ক্লাসের ভ্যারিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করবে। কনস্ট্রাক্টরের কাজই হচ্ছে ক্লাসের ভ্যারিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করা। ওকে, তাহলে কনস্ট্রাক্টরকে কিভাবে লেখে? কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকে না, স্পেশাল কোনো কম্পিউটেশন নাই, তাহলে এই জন্য এটাতে কোনো রিটার্ন টাইপ নাই। এটা কাজই হচ্ছে ইনিশিয়ালাইজ করা। তা আসো আমরা ইনিশিয়ালাইজ করি। তাহলে ইনিশিয়ালাইজ কি, যেহেতু কোনো রিটার্ন টাইপ নাই, সো এটার জন্য কোনো রিটার্ন টাইপ লেখাও লাগবে না। এটাই একমাত্র মানে একটা স্পেশাল ফাংশন যেটা কোনো রিটার্ন টাইপ থাকে না। তাহলে আমি এখানে রিডিং রুম লিখলাম, লেখার পরে এই, এখন আমার তো কাজ হচ্ছে এগুলাকে ইনিশিয়ালাইজ করা, ঠিক আছে। তাহলে আমি এখন দিলাম যে ইন্টেজার পেন্স, ইন্টেজার চেয়ারস, বানান ঠিক আছে, হ্যাঁ, ইন্টেজার টেবিলস, আরেকটা হচ্ছে ইন্টেজার বুকস দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কি হবে, এই যে এই ভ্যারিয়েবলটা, তাই না, এটা এটা ইকুয়াল টু
আচ্ছা, তাহলে এইটা ইকুয়াল টু আমরা দিয়ে দিব পেন্স। ওকে, সিমিলারলি আমাদের এখানে যখন নাম্বার অফ চেয়ার্স। চেয়ার হলো, তাহলে এখানে আমি দিব হচ্ছে যে চেয়ার্স। এই এটাকে চিনবে না কারণ এখানে বানান ভুল করছিলাম। এই চিনতে পারছে তো। তারপরে আমাদের রইলো কি টেবিল, টেবিল এবং এরপরে রইলো হচ্ছে আমাদের বুক, এটা। আচ্ছা, তো এখন এইখানে আমাদের টেবিলস এবং এইখানে হচ্ছে আমাদের বুকস দিলাম। এই তাহলে এখন কি হলো যে এইটা একটা ক্লাস, এই ক্লাসে আমাদের অ্যাট্রিবিউট আর এটা একটা ফাংশন। আগে বলছিলাম ক্লাসের মধ্যে ক্লাস ভেরিয়েবল বা অ্যাট্রিবিউট এবং ফাংশন বা মেথড থাকে। এখন এটা হচ্ছে একটা স্পেশাল ফাংশন যার কাজ হচ্ছে এই অ্যাট্রিবিউট ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করা। তো আমরা ইনিশিয়ালাইজ করে ফেললাম। তার বাইরে আরো অনেক ফাংশন থাকতে পারে, সামথিং লাইক আমি একটা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? বাকিটা শুনতে পাচ্ছ? স্যার এখন শোনা যাচ্ছে, একটু আগে সমস্যা হচ্ছিল একটু। শোনা যাচ্ছে স্যার। নাকি সবার কাছে কেটে যাচ্ছে? আমি বললাম যে টোটাল পেন্স ইন দা রিডিং রুম, এটা দেওয়ার পরে এই তাহলে নাম্বার অফ পেন্স, এই তারপরে সে ধরো যে আমি চাইলে আরেকটা নিতে পারি, এই তাহলে টোটাল সে এবার নিলাম হচ্ছে বুকস এবং সিমিলারলি এটা হচ্ছে আমাদের বুক। এই তাহলে এখন কি হলো যে আরেকবার বলতেছি, দেখো এই হচ্ছে যে আমাদের একটা রিডিং রুম ক্লাস। ওকে, তাহলে এই রিডিং রুম ক্লাসে আমাদের হচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের ক্লাস ভেরিয়েবল। আর আমি দুইটা মেথড নিলাম, একটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে যে এই কনস্ট্রাক্টরটা কি কাজ করলো, যতগুলা কনস্ট্রাক্টর যতগুলো আমাদের ক্লাস ভেরিয়েবল আছে ওদেরকে ইনিশিয়ালাইজ করলো। ইনিশিয়ালাইজ করার জন্য স্পেশাল টাইপের একটা মেথড থাকে, সেটাকে আমরা কনস্ট্রাক্টর বলি, যার কোনো রিটার্ন টাইপ থাকে না। ফলে এখানেও কিন্তু আমি রিটার্ন করতে পারবো না। আর ওর কাজে একটা শুধুমাত্র ওদেরকে ইনিশিয়ালাইজ করা। আর এরকম একটা নরমাল মেথড লিখলাম যার কাজ হচ্ছে ডিসপ্লে করা। এবার আমি আমার মেইন ক্লাসে চলে আসি, মানে যে কাজটা আমাদের পাবলিক ক্লাস, এবং তার মধ্যে আমরা মেইন মেথডে চলে আসলাম। আসার পরে এখন তাহলে এইটা তো হচ্ছে সিম্পলি ক্যালকুলেশন করার জন্য, তাই না? তাহলে এই যে ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা ক্লাস আছে, এই ক্লাসটাকে আমরা এখন ব্যবহার করব, ঠিক আছে। তাহলে ক্লাসটাকে যদি আমরা ব্যবহার করতে হয়, তো ক্লাস তো একটা টেমপ্লেট, তো ক্লাসের অবজেক্ট নিতে হবে। আসো তাহলে আমরা একটা অবজেক্ট নেই। তাহলে এখানে আমাদের ক্লাসটা ছিল রিডিং রুম, সেখান থেকে আমি আর নিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের রিডিং রুম। তাহলে এই রিডিং রুমটা হচ্ছে আমাদের নিউ রিডিং রুম। ওকে, তাহলে এইভাবে হচ্ছে অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে হয়। এই জিনিসটা আমি এর আগেও সি তে বলছিলাম যে এখানে এই যে নিউ, যেটা এই নিউটা হচ্ছে সি এর মেললোকের কাজ। তার মানে ডাইনামিক্যালি সে একটা অ্যাড্রেসটা নিবে, আর এটা একটা ভ্যারিয়েবলের মতো। সো আমরা আগে কি করতাম, যে কোনো ভ্যারিয়েবল যদি ইনিশিয়ালাইজ করি তাহলে আমরা কি করতাম, ইন্টিজার এ। তাহলে রিডিং রুমও যেহেতু একটা ক্লাস ভ্যারিয়েবল, ক্লাস ভ্যারিয়েবল মানে হচ্ছে ইউজার টাইপ, ইউজার টাইপ। তো আর ইন্টিজার তো হচ্ছে যে প্রিডিফাইন্ড টাইপ, যেটা একটা পূর্ণ সংখ্যা প্রকাশ করে, ইন্টিজার। তো আর সিমিলারলি এই রিডিং রুমটা হচ্ছে ইউজার ডিফাইন করা এক প্রকার টাইপ, ইন্টিজার এ, তাই না? আর এটা হচ্ছে ইন্টিজার আর এ। তা আমাকে যখন এখন ইন্টিজার বললেই সে বুঝতে পারে যে 8 বাইট, বাট যখন আমরা হচ্ছে যে ইউজার ডিফাইন করার টাইপ নিব তখন তো সে আর মেমোরি অ্যাড্রেসটা বুঝতে পারে না। এই জন্য আমাদেরকে নিউ নিতে হবে। নিউ নেওয়ার পরে এই অবজেক্টটাকে তৈরি করতে হবে। এই জন্য আমরা নিউ নেওয়ার পরে অবজেক্টটা তৈরি করি কনস্ট্রাক্টরটা কল দেওয়ার মাধ্যমে। বুঝতে পারছো? তো
তো এখন আমাদের এখানে কনস্ট্রাক্টর এটা আছে, যেখানে কনস্ট্রাক্টর মানে হচ্ছে যে ক্লাস ভেরিয়েবল গুলোকে সে ইনিশিয়ালাইজ করে দেয়। তো এখানে 4টা ভেরিয়েবল আছে, সো এটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিব, লাইক 10টা পেন, 4টা চেয়ার, 4টা টেবিল এবং প্রায় 100টা বুক আছে তোমার রিডিং রুমে। এই তাহলে এটা ইনিশিয়ালাইজ করা হয়ে গেল। এবার আমি এটা ডিসপ্লে মেথডটা কল দিতে পারি। তো ডিসপ্লে মেথডটা কল দিলে এখন ডিসপ্লে কাজটা হবে। দেখো এটা ডিসপ্লে হয়ে গেল এবং আমরা আউটপুট এটা পাচ্ছি। স্যার সবই তো 100 আসলো। ও সরি না, রিং রুম পেন জ্বালাইছে তো এখন বিরিয়ানি ভালো খাওয়া দাওয়া করে আসেন যা সবগুলো দেখাই বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, জি স্যার। বুঝতে পারো না? এই ছেলে পেলে অবজেক্ট নেওয়া শিখতে পারে না, এটা যে কি কষ্ট হয়ে যায়। এখানে এই যে এই অবজেক্ট নেওয়ার টেকনিকটা বুঝতে পারছো? কিভাবে একটা ক্লাস নিয়ে মেইন ফাংশনে অবজেক্ট হিসেবে কল দিয়ে তারপর ওটা নিয়ে কাজ করতে হয়। তোর মাথার উপর দিয়ে গেছে, ভিতরে ঢুকে নাই তেমন একটা। তো ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা এখন আম, আরেকবার কেন, আমি আরো 100 বার বলতে পারবো কিন্তু বুঝতে পারবে না, মানে বুঝতে পারে না ছেলেরা। এর আগে 2বার ওপি নিছিলাম, 2বারই একই সমস্যায় পড়ছি। পুরা ফুল কোর্স শেষ হয়ে গেছে, তারপরও ক্লাস নিয়ে সে আর অবজেক্ট নিতে পারে না। এটা আমি আসলে কোন জায়গায় ব্যর্থ হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারি না। ঠিক আছে, তো এখানে যেটা হচ্ছে যে নরমালি তুমি সি স্টাইলের ল্যাঙ্গুয়েজ গুলা বাদ দাও, আমরা এখন অন্য একটা ল্যাঙ্গুয়েজ পড়তেছি, অন্য একটা প্যারাডাইম, অন্য একটা ছাঁচ, অন্য একটা টেমপ্লেট, অন্য এক প্রকার স্টাইলে কোড করতে হয়, বুঝছো? যেখানে আমাদের কাজগুলো হচ্ছে ক্লাস নিয়ে নিয়ে। তো এখন এখানে মানে ক্লাসটা আসলে কি, তোমার এই কনসেপ্টটা বুঝতে হবে। একটু সাহিত্যিক ভাষায় বা মানে ফিলোসফিক্যাল ভাবে না বললে এই জিনিসগুলো বুঝতে পারবে না। ধরো আমরা যখন ল্যাঙ্গুয়েজ লিখি তখন সংখ্যার হিসাবগুলো আমরা সহজেই বুঝতে পারি, কারণ প্রথমে আমি যদি বলি ইন্টিজার এ, তার মানে এ একটা পূর্ণ সংখ্যা, তখনই কিন্তু মাথার মধ্যে চলে আসে ও এ, এ তাহলে মেবি 1 2 5 10 100, অথবা নেগেটিভও সম্ভব, সামথিং লাইক -100, -200, -300। এটা যখন বলি ডাবল বি, ডাবল মানে হচ্ছে একটা বাস্তব সংখ্যা টাইপের, মানে ভগ্নাংশ পসিবল, লাইক 3.2 -2.007, আমরা বুঝি। আমরা যদি বলি যে ক্যারেক্টার টাইপ, তখন বোঝা যায় যে ইংরেজি লেটার গুলা লাইক এ বি সি ডি। আর যদি বলি স্ট্রিং টাইপ, যদিও স্ট্রিং সি সাপোর্ট করে না, বাট অন্য ল্যাঙ্গুয়েজ গুলো তো সাপোর্ট করে। স্ট্রিং মানে হচ্ছে এ কালেকশন অফ ক্যারেক্টার, যে কোনো একটা সেন্টেন্স। এটা এগুলো হচ্ছে প্রোগ্রামাররা আমাদের দিয়ে দিছে, যারা জাভা বা সি প্রোগ্রামিং ডেভেলপ করছে। ডেভেলপার থাকে না কমিউনিটি, যেমন জাভা হচ্ছে ওরাকলের, সি হচ্ছে জিসিসি প্রজেক্টের পার্ট। তো তারা আসলে এগুলো করে দিছে আমাদের জন্য। এজন্য আমরা যখন প্রথমে কি করতে হয় ল্যাঙ্গুয়েজে, যখন আমরা একটা লাইন লিখি, একটা কমপ্লিট স্টেটমেন্ট, তখন শুরুতে আমাকে অবশ্যই ডেটা টাইপটা বলতে হবে, তারপরে বলতে হবে ভ্যারিয়েবল, এরপরে ইকুয়াল টু দিয়ে ওই ভ্যারিয়েবলের মান কত সেটা আমরা লিখি, লাস্টে আমরা একটা সেমিকোলন লিখি। এটাই তো, বুঝছো এবার? হ্যালো, হ্যালো, এই যে আমি যে কি বললাম এটা বুঝছো? তো এখন নরমালি যেটা হয়, আমি যদি বলি ইন্টিজার এ ইকুয়াল টু 10 তারপর সেমিকোলন, তার মানে ইন্টিজার হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যা।
আচ্ছা, আর এ মানে হচ্ছে এই এটাই এখন একটা পূর্ণ সংখ্যা। দেখো ইন্টিজার কিন্তু আসলে কোনো কিছুই না। ইন্টিজার হচ্ছে একটা ধারণা, একটা কনসেপ্ট। পূর্ণ সংখ্যা একটা থিওরিটিক্যাল বিষয়। বা যখন আমি এ বলতেছি তখন রিয়েল লাইফে আমি একটা পূর্ণ সংখ্যা নিচ্ছি। এবার বুঝছো? আচ্ছা, যেটা আসলে বাস্তবে একটা ভ্যালু আছে। শুরুতে যেহেতু ভ্যালু বলি নাই, তার মানে এটার মান যে কোনো একটা গার্বেজ ভ্যালু মান হতে পারে বা ফাঁকা। এরপর যখন ইকুয়াল টু 10 বললাম, তার মানে এ মান হচ্ছে এখন 10। তার মানে এ একটা পাত্র যার মধ্যে আমি 10 রাখলাম। এখন এইটা বলার সাথে সাথে আমার কিন্তু মেমোরি বলার দরকার নাই, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে যে যখন তুমি ইন্টিজার বলবা তখন সে তোমার জন্য 4 বাইট বা 32 বিট জায়গা ফাঁকা রাখবে র্যাম এর মধ্যে। বুঝছো এবার? হ্যালো? জি স্যার, বুঝছি এবার। এখন হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে প্রোগ্রামারদের। এখন রিয়েল লাইফে হয় কি, এই যে প্রোগ্রামাররা আমাদের যে ডেটা টাইপ গুলো দিয়ে দিছে, এরা হাতে গোনা 5টা 10টা মাত্র, কিন্তু এটা দিয়ে চলে না। তা আমরা কি করি, আমরা যখন সোর্স কোড লিখি, আমরা যারা ডেভেলপার আছি, তখন আমরা নিজেরাই এরকম একটা ডেটা টাইপ তৈরি করি। বুঝছো? তাহলে এইখানে যে ইন্টিজারটা ছিল না, এই ইন্টিজারের মতো করে আমি একটা ডেটা টাইপ তৈরি করলাম। আমার এই ডেটা টাইপ হচ্ছে রিডিং রুম। এবার বুঝছো? তাহলে এই রিডিং রুম আর ইন্টিজারের মধ্যে কি, আমি যদি বলি যে এই দুইটার মধ্যে সাদৃশ্য আছে, তখন তো তোমার আকাশ ভেঙে পড়বা। এটা আবার কি জিনিস? ইন্টিজারটা প্রোগ্রামাররা লিখে দিচ্ছে আমাদের। ইন্টিজার বলতেই বোঝাচ্ছে এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা কনসেপ্ট, তাই না? এখন এই রিডিং রুমটাও আমি বলতেছি যে এটাও একটা ডেটা টাইপ। তাহলে এই এই রিডিং রুম বলতে কি বোঝায়? রিডিং রুম বলতে 4টা ইন্টিজারের সমন্বয় বোঝায়। কি? এই যে 4টা ক্লাস ভেরিয়েবল আছে, এই 4টা ভেরিয়েবল এবং 2টা ফাংশন বোঝায়। একটা হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন এবং আরেকটা হচ্ছে ডিসপ্লে ফাংশন। ডিসপ্লে। তার মানে এখন যদি কেউ বলে রিডিং রুম, তার মানে এটা হচ্ছে ইউজার বা আমরা যারা বাইরের, যারা আমরা তো আসলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করি না, আমরা তো ল্যাঙ্গুয়েজটা দিয়ে সফটওয়্যার ডেভেলপ করতেছি। তাহলে আমরা যখন মানে ইউজার, আমরা এই ইউজাররা যখন নিজেরাই কিন্তু একটা করে ডেটা টাইপ বানাতে পারি। প্রকৃতপক্ষে যে কোনো ক্লাসই হচ্ছে ইউজারের নিজে হাতে তৈরি করা একটা ডেটা টাইপ। বুঝছো? তাহলে আমি যখন তোমাকে ইন্টিজার বলবো, যখন তোমার মাথায় একটা পূর্ণ সংখ্যা আসবে, যেই মুহূর্তে আমি তোমাকে রিডিং রুম বলবো, সেই মুহূর্তে তোমার মাথায় একটা কনসেপ্ট আসা উচিত যে রিডিং রুম মানে 4টা ভেরিয়েবল আর 2টা ফাংশনের সমন্বয় এক প্রকার ডেটা টাইপ। এবার বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন শুধু ইন্টিজার বললে কিন্তু আসলে কিছুই না, কারণ এটা একটা ধারণা, এটা একটা কনসেপ্ট। যখন আমি ইন্টিজার ইকুয়াল টু এ বলবো, তখনই তুমি বুঝবা এবার একটা বাস্তবে কিছু পাওয়া গেল। এ মানে হচ্ছে একটা পাত্র যার মধ্যে শুধু ইন্টিজার থাকবে। শুধু রিডিং রুম মানে ক্লাস, এটা আসলে রিয়েল লাইফে অস্তিত্ব নাই। এটা একটা ধারণা, এটা একটা কনসেপ্ট, এটা একটা টেমপ্লেট। বাট আমি যখন একটা নাম দিব, সে আমি দিলাম আর আর, তাহলে এই আর আরটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা রুম যেটা বাস্তবে আছে। বুঝতে পারছো? তুমি যে রুমের মধ্যে বসে আছো, মনে করো আর আর হচ্ছে সেই রুম। আর রিডিং রুম বলতে নর্মাল একটা কনসেপ্ট, একটা ধারণা। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। এটা অ্যাকচুয়ালি আর আর, হ্যাঁ। বা তুমি তোমার যদি মন চায় তুমি এ ধরো, সমস্যা নেই, তুমি যে নাম দাও। তাহলে এখন এ বলতে বোঝাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি একটা রিডিং রুম। ওকে? আচ্ছা, এখন তুমি তো এখানে a = 10 দিয়ে তুমি হচ্ছে যে এই পাশে ইয়েটা বলে দিলা, কি বলে, মানে ইন্টিজারের মান বলে দিলা। তাহলে এখন আমি যে রিডিং রুমটা নিলাম, আমার এখন মানগুলো বলে দিতে হবে না? ঠিকই সম্ভব। এখন দেখো এখানে কি 4টা মাত্র ভ্যারিয়েবল আছে, তাহলে এই 4টা ভ্যারিয়েবল মান আমাকে বলে দিতে হবে। বুঝছো? তাহলে আমি এখন কি করব, এই 4টা ভ্যারিয়েবল বলবো। কিভাবে বলবো? এই বলার জন্য এক প্রকার স্পেশাল ফাংশন আছে, যেটাকে আমি বলতেছি কনস্ট্রাক্টর। এটাকে কি বলে? কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর। ইউ হ্যাভ টু কল কনস্ট্রাক্টর হিয়ার। তো তোমাকে এইখানে আমাকে কনস্ট্রাক্টরটা নিতে হবে। নিলাম কনস্ট্রাক্টর, নেয়ার পরে আমার এই দিলাম। এখন এইখানে হচ্ছে যে ও বলে দিছে যে কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের 4টা মাত্র ইন্টিজার আছে। ওকে? তাহলে এই 4টা ইন্টিজার আর্গুমেন্টে এই 4টা ক্লাস ভেরিয়েবলকে সে ইনিশিয়ালাইজ করতেছে, আদারওয়াইজ তো তুমি এগুলা ব্যবহার করতে পারবে না। তাহলে এই যে 4টা, সে আমি এখানে নিছিলাম, ধরো 10টা দিলাম, 4টা দিলাম, 4টা দিলাম, তারপরে 100 দিলাম, এই। তাহলে এইটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর। বুঝছো? তাহলে এই যে এখানে 10 মানে হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যা হিসাবে এর মান 10। আর এইখানে এই যে রিডিং রুমের কনস্ট্রাক্টর মেথডটা কল দিলাম, তার মানে হচ্ছে যে আমি আসলে বাস্তবিক পক্ষে যে রুমটা নিছিলাম সেই রুমটাকে আমি ইনিশিয়ালাইজ করে ফেললাম, মানটা দিয়ে ফেললাম।
বুঝছো? জি স্যার। তাহলে মিলটা কিভাবে হলো? এখন এখন হচ্ছে যে এই যে ইন্টিজার, এটা তো আমাদের ল্যাঙ্গুয়েজ জানে। দেখো ইন্টিজার লেখা মাত্রই কালারটা চেঞ্জ হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ জানে যে ইন্টিজার মানে 4 বাইট, ডাবল মানে হচ্ছে 4 বাইট, ওই ক্যারেক্টার মানে 1 বাইট। এটা তো আমাদের জানে, আমাদের ল্যাঙ্গুয়েজ জানে। কিন্তু তুমি তুমি যখন একটা ক্লাস লিখতেছো, তখন তো তুমি এই মাত্র লিখলা, ও তো আর জানে না র্যামে কত বাইট নিতে হবে। পয়েন্টার পড়ার সময় বলছিলাম না যে পয়েন্টার অ্যারে কিভাবে নেয় এবং কিভাবে মেমোরির মধ্যে ডেটা গুলা থাকে। তো তুমি যখন নিজ থেকে একটা ক্লাস লিখতেছো, তখন তো আর কম্পাইলার তোমার জেডিকে সাহেব জানে না যে কত বাইট রাখতে হবে। তো তুমি এখন এই হচ্ছে এটার ভ্যালু, তাহলে এই ভ্যালু জায়গা র্যামের মধ্যে থাকা চাই। তুমি তার মানে এই যে ক্লাসের মধ্যে 4টা ইন্টিজার আছে, প্রতিটা ইন্টিজার 4 বাইট করে, দ্যাট মিন্স 16 বাইট। ঠিক আছে, তাহলে এই 16 বাইট নিয়ে আবার কিছু ক্যালকুলেশনও আছে, তাহলে আরো কিছু বাইট লাগবে। ওই পরিমাণ জায়গা তুমি র্যামের মধ্যে চাও। ঠিক আছে, তো এই জিনিসটা বলার জন্য দেখো উপরে এই লাইন আর এই লাইন কিন্তু মোটামুটি ভাবে সেম, কিন্তু এই লাইনে কম্পাইলার আগে থেকে জানে তার 4 বাইট লাগবে, এই লাইনে সে জানে না। তার মানে তাকে ডাইনামিক্যালি সেই স্পেসটা নিতে হবে। ডাইনামিক্যালি স্পেস নেয় হচ্ছে নিউ নামে একটা কিওয়ার্ড আছে জাভাতে। তো তুমি যখন নিউ বলবা তখন কিন্তু সে ডাইনামিক্যালি এটা নিয়ে নিবে। বুঝতে পারছো? এইটাই হচ্ছে ক্লাস থেকে অবজেক্ট নেওয়া। ক্লাস থেকে অবজেক্ট নেওয়া মানে হচ্ছে সিম্পলি একটা ডেটা টাইপ দিয়ে তুমি একটা অবজেক্ট নিচ্ছ। বুঝতে পারছো এবার? জি হ্যালো? স্যার। আচ্ছা যাই হোক, তাহলে আমি একটু ভেঙে বললাম, যদি বুঝতে পারো তো ভালোই, আলহামদুলিল্লাহ। তাহলে এখন তাহলে এই আরআরটা কি বলো তো? ডাটা টাইপ। হ্যাঁ, ভেরিয়েবল, গুড। ডেটা টাইপ হচ্ছে এইটা, যে ডেটা টাইপ বলছো তোমার উত্তর হবে এইটা। আর এটা হচ্ছে ওই ডেটা টাইপের একটা অবজেক্ট। বুঝছো? যেমন ইন্টিজার কি, ইন্টিজার হচ্ছে একটা ডেটা টাইপ। আর এ মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইন্টিজার, বাস্তবে যেটার অস্তিত্ব আছে। বুঝতে পারছো? তাহলে রিডিং রুমটা হচ্ছে এক প্রকার ডেটা টাইপ, বাট এইটা প্রোগ্রামাররা লিখে দেয় না, এটা আমি নিজে লিখছি। সো ইউজার ডিফাইন ডেটা টাইপ এই মাত্র লিখে আসলাম না, যেটা ডেফিনেশন এখানেই আছে। আর আরআরটা হচ্ছে অ্যাকচুয়ালি বাস্তবিক পক্ষে তোমার বাসার রিডিং রুমটা। এবার বুঝছো? এস স্যার। এর থেকে আর কিভাবে বলবো, এটা তো অনেক সহজ করে ভেঙে বললাম। ইকুয়াল টু দিয়ে, ইকুয়াল টুর পরে কাজটুকু হচ্ছে ওই যে ইন্টিজারে ইকুয়াল টু 10 20 যা দাও, এর মানে হচ্ছে ওই মানটা আমি দিলাম। নিউ মানে হচ্ছে এখনই আমাকে কিছু স্পেস দাও, তুমি র্যাম কে কমান্ড দিচ্ছ। আর এখানে তোমাকে অবশ্যই কনস্ট্রাক্টরটা কল দিতে হবে। এখন কনস্ট্রাক্টর কি জিনিস বুঝছো? হ্যালো? এখন দেখো কনস্ট্রাক্টরের ডেফিনেশনটা বলতেছি, এটা পারলে লিখে নিতে পারো। এই জিনিসটা নরমালি পরীক্ষাতে থাকে যে কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর আমরা কেন ব্যবহার করি, বা কনস্ট্রাক্টর কি কাজে লাগে। তুমি বলবা প্রতিটা ক্লাসের সাথেই একটা করে কনস্ট্রাক্টর মেথড নিতে হবে। কনস্ট্রাক্টরটা হচ্ছে ক্লাসের অবজেক্টটা বিল্ড করে দেয়, তৈরি করে দেয়। ঠিক আছে, কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ থাকে না। আর কনস্ট্রাক্টর দিয়ে আমাদের যতগুলা ক্লাস ভেরিয়েবল আছে ওদেরকে ইনিশিয়ালাইজ করি। বুঝছো? হ্যালো? তাহলে একজন বলো তো, একজন বলো যে কনস্ট্রাক্টর নিয়ে এইমাত্র যে 4-5টা লাইন বললাম, বলো। আজকে সিদ্দিক খুব অ্যাক্টিভ আছে, সিদ্দিকুর রহমান বলো কনস্ট্রাক্টর কি এবং কেন লাগে। হ্যাঁ, ঠিক আছে, তারপরে? না, ইনিশিয়ালাইজ করার জন্য, ইনিশিয়ালাইজ। হ্যাঁ, তারপরে? তারপরে বাক্যটা কি ছিল?
তারপর বাক্যটা ছিল যে কোনো রিটার্ন টাইপ থাকে না। আমি কি এখানে কিছু লিখছি? হ্যাঁ, আচ্ছা। আর কনস্ট্রাক্ট নিয়ে আরেকটা বলছিলাম যে এটার কাজ হচ্ছে আমাদের যে ডেটা টাইপটা তৈরি করলাম সেই ডেটা টাইপের অবজেক্টটা বিল্ড করে দেওয়া। বলো। হ্যাঁ, অবজেক্টটা তৈরি করে দেওয়া। হ্যাঁ, তাহলে এই 4টা বাক্য আরেকজন বলো। এই যে 4টাই মাত্র নীরবকে দিয়ে বলাইলাম, আরেকজন বলো। কে বলবে? মাসুদ আছো? মাসুদ, হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, ঠিক আছে। আর একটু মানে ডিটেইলস বলতে হবে যে আসলে কনস্ট্রাক্টর হচ্ছে একটা ক্লাসের মেথড যেটাতে কোনো রিটার্ন টাইপ থাকে না। ওকে, এইটা আমরা লিখি ক্লাসের যতগুলা ভ্যারিয়েবল আছে ওদেরকে ইনিশিয়ালাইজ করার জন্য। কনস্ট্রাক্টরটা নরমালি ক্লাসের অবজেক্টটা বিল্ড করার জন্য ব্যবহার করা হয়। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আরো কিছু বাক্য বলি, সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের নাম অবশ্যই ক্লাসের নামে হওয়া লাগবে। এই জিনিস দেখছো যে ক্লাসের নাম আর কনস্ট্রাক্টরের নাম সেম। ওকে, তাহলে কি কি বললাম? কনস্ট্রাক্টরের নাম এবং ক্লাসের নাম এক হওয়া লাগবে। 2, কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকবে না। 3, প্রতিটা ক্লাসে অবশ্যই এক বা একাধিক কনস্ট্রাক্টর থাকতে হবে। 4, কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে ক্লাসের ভেরিয়েবল গুলাকে ইনিশিয়ালাইজ করা। 5, কনস্ট্রাক্টরটাকে আমরা কল দেই ক্লাসের অবজেক্টটা নেওয়ার জন্য, বিল্ড করার জন্য। ঠিক আছে? ওকে, যারা আমার মুখের সাথে সাথে বলছো ওরা হয়তো কিছুটা হবে, না বললে বুঝতে পারবে না। এটা অনেকটা ইংরেজির মতো। ইংরেজি যেমন স্পিকিং করতে হলে ইউ হ্যাভ টু স্পিক। যত ইংরেজি শোনো আর লেখো, মুখ দিয়ে না বললে ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে পারবে না। একই কথা, যে এই জিনিসগুলা বুঝতে হলে অফকোর্স তোমাকে হাতে লিখতে হবে, আর নাহলে মুখ দিয়ে বলতে হবে। আর কেউ যদি ম্যারাথন প্রোগ্রামার হও তাহলে তো অন্য বিষয়। যে কনস্ট্রাক্টর, আবার বলতেছি, আবার মনোযোগ দিয়ে শোনো। কনস্ট্রাক্টর মানে হচ্ছে সে ক্লাসটাকে বিল্ড করে। প্রতিটা ক্লাসে একটা কনস্ট্রাক্টর থাকতে হবে। কনস্ট্রাক্টর একটা ফাংশন বা মেথড যেটা ক্লাসের নাম অনুসারে হবে। এটা এক প্রকার স্পেশাল ফাংশন যেটাতে কোনো রিটার্ন টাইপ থাকে না, এবং কনস্ট্রাক্টরের কাজই হচ্ছে ক্লাসের যতগুলো ভেরিয়েবল আছে সেটাকে ইনিশিয়ালাইজ করা। ঠিক আছে? আচ্ছা, এই লাস্ট আরেকজন বলো দেখি। কেউ বলবা? হ্যাঁ, ওই কি বলে, সিদ্দিক, তুমি আরেকবার বলো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, রাইট। অবজেক্টটা বিল্ড বা তৈরি করার জন্য, বিল্ড শব্দ অর্থ তৈরি করা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটি না, এক বা একাধিক। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা মেথড। তো আগে বলছি ক্লাসে 2 প্রকার থাকে, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে মেথড। তো আমি যদি এর বাইরে অন্য অন্য কিছু লিখি তাহলে আমাকে এসে বললো যে এগুলো হচ্ছে ভেরিয়েবল আর এটা হচ্ছে মেথড। তার মধ্যে একটা একটু স্পেশাল মেথড যার নাম হচ্ছে কনস্ট্রাক্টর। ওকে, আচ্ছা। তাহলে এখন দেখো যে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা একটা ক্লাস বিল্ড করলাম, তোমার চোখের সামনে তো বিল্ড করছি, তাই না? তো এটা কেউ এটা বলতে পারবে না যে কই আমাদের তো দেখাইলেন না কনস্ট্রাক্টর দিয়ে কিভাবে অবজেক্ট বিল্ড করে। আচ্ছা, এখন যখন আমি অবজেক্ট পেয়ে গেছি তখন অবজেক্টের সব প্রপার্টি এখন হাতের মধ্যে। ঠিক আছে? তাহলে অবজেক্ট দিয়ে এক, যত প্রকার মেথড আছে সবগুলো আমি কল দিতে পারবো। 2, অবজেক্ট দিয়ে যতগুলা ক্লাস ভেরিয়েবল আছে এগুলাকে আমি কল দিতে পারবো।
তো অবজেক্ট দিয়ে কিভাবে কল দেয় সেটা হচ্ছে যে তোমাকে একটা ডট অপারেটর দিতে হবে, ডট। ওকে, তুমি যখন একটা ডট দিবা তারপর সবকিছু অ্যাক্সেস তোমার হাতে চলে আসবে। ঠিক আছে, আমার কথা বিশ্বাস না হলে দেখো, এই যে আর তো আমাদের অবজেক্ট, আমি এখানে ডট দিলাম। ওকে, তাহলে এখন দেখো এই যে 4টা ভ্যারিয়েবল আছে না, 4টা ভ্যারিয়েবলের অ্যাক্সেস আমার হাতে চলে আসলো। সিমিলারলি আমার 2টা মেথড আছে, তার মধ্যে একটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর তো স্পেশাল টাইপের মেথড ক্লাস লেখার জন্য। আরেকটা মেথড হচ্ছে ডিসপ্লে, এই ডিসপ্লেটাও চলে আসলো, দেখছো? এখন এই ডিসপ্লের মধ্যে কি ছিল, ডিসপ্লের মধ্যে আমি আবার আমাদের এই 2টা অবজেক্টকে প্রিন্ট দিলাম, ক্লাস ভ্যারিয়েবলকে। সো আমি যখন এইটা কল দিচ্ছি, তার মানে সহজ কথা এই যে 2টা লাইন আছে না, এই 2টা লাইন এখানে পেস্ট হয়ে যাবে, এটা আর কি। তো আমি তো দেখো এই যে নাম্বার অফ দা পেন, পেন তো প্রথমে, তা পেনের মান কত, 10, এই যে আমি এখানে 10 দিলাম না, এই যে 10। চেয়ার দিছিলাম 4, সো এখানে চেয়ারের মান 4, টেবিলও 4, বই দিছিলাম কত, 100, এই যে 100। তাহলে বই এখানে 100 আর টেবিল এখানে 4, সরি 10, সরি পেন 10 আর বই 100, এই জিনিসটা এখানে প্রিন্ট হলো। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন বলো দেখি, এবার যদি আমি প্রিন্ট দেই তাহলে কি আসবে? 1 আর 10 আসবে। গুড, এই যে এবার কিন্তু আমরা 1 আর 10 পেলাম। ওকে, আচ্ছা, এখন দেখি যে, দেখি কেউ কিছু বলতে পারে কিনা যে আর ডট, সরি আর আর ডট নাম্বার অফ বুকস। আচ্ছা, আমি একটা লাইন লিখবো, তারপর বলতে হবে যে পরে রান দিলে কি আসবে। আর আর ডট প্লাস 20। ওকে, এবার বলো দেখি, এখন যদি রান দেই তাহলে কি আসবে, কত আসবে? হ্যাঁ, 1 আর 30। আচ্ছা দেখি তো, 1 আর 30, এখানে আমি যে বই দিয়ে দিলাম 10টা, তাহলে এটার মান অলরেডি 10 সেট হয়ে গেছে, কারণ কনস্ট্রাক্টর কল দেওয়ার মাধ্যমে অলরেডি 4টা ভ্যারিয়েবলের মান সেট হয়ে গেছে। পরে আমি যা কাজই করব এটা তো এরপরে এডিশন বা সাবট্রাকশন হিসেবে আসবে। বাকিটা কি বুঝতে পারছো? হ্যালো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ওকে, আমি ধরে নিচ্ছি যে বুঝতে পারছো, তাহলে আমরা একটু আগাই। তাহলে এখন এই যে অবজেক্টের মধ্যে আমরা কিভাবে কনস্ট্রাক্টর নেই, এই কনসেপ্টটা গেল। একটু পর, একটু আগে বলতেছিলাম যে আমরা একটা কনস্ট্রাক্টর নেই, ভুল, একটা না, আমরা মাল্টিপল কনস্ট্রাক্টর নিতে পারি। ঠিক আছে, এবং মাল্টিপল কনস্ট্রাক্টর নেওয়া যায়। কিভাবে মাল্টিপল কনস্ট্রাক্টর নেওয়া যায়, লেটস সি। এখন এখানে এই একটা কনস্ট্রাক্টর ছিল যে 4টা ক্লাস ভেরিয়েবলকে সে ইনিশিয়ালাইজ করতেছে। এখন এইখানে আমরা একটা কনস্ট্রাক্টর নিব, এই ও 3টা ক্লাস ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করবে। ওকে, আচ্ছা, তাহলে এখন কি হলো, এবার দেখো, এবার আমি যদি এখানে এটা না দেই, নাম্বার অফ দা বুকস এ তো একটু ইরর আসবে, আমাকে এটা পরে ইনিশিয়ালাইজ করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা রান দেই তাহলে আসলো 1 আর 20। ওকে, 1 আর 20 কিভাবে আসলো, লেটস সি। এখন দেখো, এটা কিন্তু সেই আগের মতোই, তাহলে আমি সেই কনস্ট্রাক্টরটাকে কল দিলাম, বাট ও মাই গড, এখন 4টা না দিয়ে আমি 3টা দিচ্ছি, তাহলে কি হলো, ও তাহলে কনস্ট্রাক্টরের কাছে চলে যাবে, চলে যাওয়ার পর দেখবে যে এখানে 2টা কনস্ট্রাক্টর আছে। ঠিক আছে, এখন ওইটাটা নিবে, গুড। এখন 2টা কনস্ট্রাক্টর থাকলে এইটাকে বলা হয় কি, এইটাকে বলা হচ্ছে যে ফাংশন বা মেথড ওভারলোডিং। এটা ফাংশন ওভারলোডিং এর নামে পরিচিত, ফাংশন ফাংশন ওভারলোডিং। আচ্ছা, এই জিনিসটা কিন্তু এর আগে একবার বলছিলাম সেই প্রথম ক্লাসে, সিস্টেমের মধ্যে প্লাসের কাজ বোঝানোর সময়, যে প্লাস যোগ করে প্লাস স্ট্রিং জোড়া লাগায়, দ্যাটস কল্ড ওভারলোডিং। ফাংশন ওভারলোডিং ও পসিবল, এগুলো কিন্তু সি তে পসিবল না।
কিন্তু জাভাতে পসিবল। জাভাতে একই নামে দুই ফাংশন থাকতে পারে, বাট ওদের ডেফিনেশনের মধ্যে কোথাও পার্থক্য থাকা লাগবে, না তো কম্পাইলার কিভাবে বুঝবে কোনটা কল দিবে? বুঝতে পারছো? মানে বিষয়টা হচ্ছে যে একই নাম তুমি দুইটা ভিন্ন ব্যক্তিকে দিতে পারবা, এক ব্যক্তিকে দুই নাম দিলে তাহলে তো মুশকিল। এখন তুমি একই নাম দিতে পারো, বাট পার্সন তো ভিন্ন। সিমিলারলি এইখানে এইটা আর এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কোথায় পার্থক্য? আর্গুমেন্টে। আর্গুমেন্টে এসে দেখো ওর আর্গুমেন্ট 4টা আর ওর আর্গুমেন্ট 3টা। বুঝতে পারছো? তোমার এই ফাংশন ডেফিনেশনের মধ্যে কোথাও চেঞ্জ করা লাগবে। এখন দেখো আমরা নরমালি 3 জায়গাতে চেঞ্জ করতে পারি। একটা হচ্ছে রিটার্ন টাইপের চেঞ্জ, তাহলে ফাংশন চেঞ্জ হবে। আর একটা হচ্ছে নামে চেঞ্জ, তাহলে ফাংশন চেঞ্জ হবে। আর একটা হচ্ছে আর্গুমেন্টের মধ্যে চেঞ্জ, তাহলে ফাংশন চেঞ্জ হবে। আর ভিতরে কি আছে ওটা দেখার বিষয় না, ওটা কম্পাইলার মাথা ঘামায় না। এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কনস্ট্রাক্টরের ক্ষেত্রে দুইটাই তুমি চেঞ্জ করতে পারবা না। এক নম্বর হচ্ছে কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ নাই। 2 নম্বর হচ্ছে কনস্ট্রাক্টরের নাম অবশ্যই ক্লাসের নামে হওয়া লাগবে। তার মানে তোমার 2 অপশন বাদ। তাহলে আর একটা অপশন আছে, সেটা যদি তুমি ওভারলোডিং করতে চাও, সেটা হচ্ছে নাম্বার অফ আর্গুমেন্ট। তাহলে এখন আমি এখানে আর্গুমেন্ট দিলাম 4টা, এবার আর্গুমেন্ট দিলাম হচ্ছে 3টা। তার মানে একই নামে কিন্তু আমি আরেকটা ফাংশন অ্যালাউড, এবং সিমিলারলি আরেকটা কনস্ট্রাক্টরও অ্যালাউড। সো আমি এই ক্ষেত্রে 2টা কনস্ট্রাক্টর লিখতে পারলাম। বুঝতে পারছো? হ্যালো? এখন ধরো তুমি এরকম একটা কাজ করতেছো যেখানে আসলে তোমার কলম আর চেয়ার টেবিলটা ইম্পর্টেন্ট, বই ইম্পর্টেন্ট না। তো বই ইম্পর্টেন্ট না হলে তো তুমি মানে তোমার ইউজার ডিফাইন ডেটা টাইপকে যখন অবজেক্টটা নিবা, তখন তোমার এই বড় কনস্ট্রাক্টরটা কল দেওয়ার কি দরকার, যেটাতে 4টা থাকবে? তুমি তো কল দিবে এরকম কনস্ট্রাক্টর যার মধ্যে 3টা ক্লাস ভেরিয়েবল থাকবে। সো দেখো আমি যদি এটা কল দেই তাহলে 3টা ইনিশিয়াল হলো, আর এইটা আনইনিশিয়ালাইজ অবস্থায় আছে। পরে যখন আমার দরকার হবে আমি আলাদাভাবে তো ইনিশিয়ালাইজ করতেই পারবো। বুঝতে পারছো? তোমার যখন অবজেক্টটা তৈরি হয়ে যাবে তখন তো তোমার সব ক্লাস ভেরিয়েবলেও অ্যাক্সেস আছে, তোমার সব মেথডের মধ্যেও অ্যাক্সেস আছে, যদি না প্রাইভেট হয়। তোমার তো সব অ্যাক্সেস আছে, তুমি তো অলরেডি তৈরি করে ফেলছো। তারপর যখন যেটা আনইনিশিয়ালাইজ অবস্থায় আছে ওটাকে তুমি ইনিশিয়ালাইজ করে ফেলো। ইটস ইউর চয়েস। বুঝতে পারছো? হ্যালো? তাহলে আমরা দেখলে এই জন্যই তুমি যখন বলতেছিলা যে অবশ্যই প্রতিটা ক্লাসে একটা কনস্ট্রাক্ট থাকতে হবে, তখন আমি তোমার বাক্যটা চেঞ্জ করে বলছিলাম এক বা একাধিক। ওকে, আচ্ছা। তাহলে এখান থেকে 2টা শিখলাম যে মাল্টিপল কনস্ট্রাক্টর থাকতে পারে। আরেকটা শিখলাম যে আসলে ফাংশন ওভারলোডিং বলতে কি বোঝায়। একই নামে যদি 2টা রাখো তাহলে এটা কি ওভারলোড না? ও যে বলছিলাম যে বাস আমাদের দেশের ট্রেন গুলা ঈদের সময় ওভারলোড হয়ে যায়, যাত্রী যে কটা নিতে পারে তার ডাবলটা নেয়, তাই না? তো এই সিমিলারলি এটা হচ্ছে ওভারলোডিং। বুঝতে পারছো? এখন যদি কেউ বলে যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আরেকটা কনস্ট্রাক্টর চাই, তাহলে কি হবে বলো দেখি, যে 3টা কি নেওয়া যাবে? মানে একটু ভিন্ন হওয়া লাগবে। ঠিক আছে, দেখো 3টা কেন, আমি 4টা নিব। আমার ভিন্ন হলেই তো হচ্ছে। আমি যদি কোনো ল ব্রেক না করি তাহলে তো কম্পাইলার ইরর দিতে পারবে না, কোডটা হবে, তাই না? সো ধরো যে আমি এটা নিলাম না, তাহলে এটা 2টা হলো, আর এটাও নিব না, তাহলে এটা একটা হলো। ওকে, তাহলে এখানে যেটা নাই আমি সেটা বাদ দিয়ে দিচ্ছি, আর এখানে যে 2টা নাই তাহলে আমি ওই 2টাকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখন দেখো এক নামে কয়টা মেথড হলো, কয়টা কনস্ট্রাক্টর হলো? 4টা। ভিন্ন আর্গুমেন্টের মধ্যে ভিন্ন, নামে কিন্তু ভিন্ন করা যাবে না। দেখো আবার নাম ভিন্ন করলে তো আর সে কনস্ট্রাক্টর নাই, সাথে সাথে ইরর খাবা, কারণ তুমি তো রিটার্ন টাইপ দাও না, এটা নরমাল মেথড। দেখছো সাথে সাথে ইরর? বলো তো সাথে সাথে ইরর দিল কি জন্য? দেখি ধরতে পারো কিনা। হ্যাঁ, চেঞ্জ হওয়ার পর কি হলো? কেন নরমাল মেথড লেখা যায় না তো, তাই বলে সে ইরর দিবে কেন? হ্যাঁ তোমার কথা ঠিক আছে, বাট লজিকটা ফাইনালি এমনি বলবা যে আমি যখন নামটা চেঞ্জ করে ফেললাম তাহলে সে তো আর কনস্ট্রাক্টর নাই,
তো কনস্ট্রাক্টর না থাকলে সে নর্মাল মেথডে কি রিটার্ন টাইপ ছাড়া থাকতে পারে? তাহলে আমাকে এখানে কিছু একটা দিতে হবে, সামথিং লাইক ভয়েড বা ইন্টিজার বা ডাবল। রিটার্ন টাইপ দাও এখন সহি হয়ে গেছে, নর্মাল মেথড। বাট আমি যদি এইভাবে রিটার্ন টাইপ না দেই তাহলে ইরর। বাট আমি যদি এখন এটা বাদ দিয়ে দিই তাহলে ওকে, কারণ ওই যে আমি ক্লাসের নামে দেখছি। ওকে, তাহলে 4টা। আর আমার কথা তো ভুলও হইতে পারে। আসলে লেটস সি, আমি যদি একটা ওয়ালা কল দিয়ে দেখি হয় কিনা। তাহলে যদি আমরা রান দেই, ওকে, তাহলে এই যে একটাতে রান দিলাম 1 আর 20, প্রথমটা পেন ছিল 1 আর বই তো আমি এখানে 20 দিলাম, তাহলেও কিন্তু আমাদের কোডটা রান হলো। আচ্ছা, তার মানে আমরা দেখতে পেলাম যে আর্গুমেন্ট ভিন্ন করে করে আমরা কনস্ট্রাক্টরটা রান দিতে পারি। এখন তাহলে প্রশ্ন হলো যে আর করা যাবে কিনা। সে আমি যদি এইভাবে নেই, এখন বলবো আর তো ভিন্ন করা পসিবল না। হ্যাঁ, আপনি কি কিরকম বলো আর কি? হ্যাঁ, আর্গুমেন্ট না না না, আর্গুমেন্ট ভিন্ন হবে কিভাবে? আর্গুমেন্ট তো একটাই। ও তুমি, ও আচ্ছা আচ্ছা, তোমার কথা ইয়েছে, তাহলে এটা হবে না। দেখো, তুমি বলতেছো আমি এখানে চেয়ার নেই, তুমি সেন বুঝতেছো পেন আর চেয়ারের মধ্যে পার্থক্য আছে। তুমি তো এটা নাম দিলা, এই নামের সাথে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলারের কোনো পার্থক্য নাই। ও দেখবে শুরুতে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নেওয়া হচ্ছে, ও দেখবে এখানে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নেওয়া হচ্ছে, এখানে তো কোনো পার্থক্য নাই। বোঝো নাই? ধরো আমি এখানে ইন্টিজার এ দিলাম, আমি এখানে ইন্টিজার এ দিলাম, আলটিমেটলি দুটো তো সেমই। আর তুমি এখানে বি দিলেও তো একই কথা, এটা তো ইন্টিজারই থাকতেছে। হ্যাঁ, তিনটাও নিছি, দুইটা নিছি, তিনটাও নিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা ওয়ে হতে পারে যে একটাও নিব না, তাহলে কি হবে? এটা হবে না। এ দেখো, তাহলে এইটা একটা কনস্ট্রাক্টর যেটাতে আমি কোনো মেথড মানে কোনো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করব না। ওকে, বিষয়টা আমাদের ইয়ে ছিল যে কনস্ট্রাক্টরের পারপাস হচ্ছে ইনিশিয়ালাইজ করা, বা ইনিশিয়ালাইজ করার জন্য অফকোর্স কনস্ট্রাক্টর নিতে হবে। নিয়ে তুমি যদি ইনিশিয়ালাইজ না করো সেটা তোমার কোডিং চয়েস, বাট ইউ হ্যাভ টু টেক কনস্ট্রাক্টর। ওকে, তাহলে আমি যদি এখানে কিছু না নেই, তার মানে হচ্ছে আমি একটা ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর নিচ্ছি। যেমন আমি যে একটা ফাঁকা জায়গা থাকলো, সেই ফাঁকা জায়গার মধ্যে ডিসপ্লে, তাহলে ডিসপ্লে করার জন্য আমাকে এখন আলাদা ভাবে বলতে হবে। নর্মালি আমরা এভাবে লিখি না, আলাদা ভাবে করি না, আমরা কনস্ট্রাক্টরের মধ্যে নিয়ে নেই। বাট যখন অনেক বড় কাজ করবা, তোমার যখন যেটা লাগতে পারে, তো আমি এখানে পেন পেন তো আমি এখানে পেন নিব হচ্ছে কয়টা, সে 5টা নিলাম ডিসপ্লে। ওকে, বাট এখন আমি এরকম একটা কনস্ট্রাক্টর নিলাম যে কনস্ট্রাক্টরটা বেসিক্যালি ইয়ে মানে আমি ডিফল্টটা মানে এটাতে আসলে কিছুই কল হচ্ছে না আর কি। ঠিক আছে, তাহলে এখন কি হলো যে আমাদের দেখো একই নামে 5টা কনস্ট্রাক্টর আছে, তার মধ্যে এটা 4টা ওয়ালা, 3টা, 2টা, একটা, এবং এটা এমন একটা কনস্ট্রাক্টর যার মধ্যে কিছুই নাই। আমি কিন্তু বেসিক্যালি এই ফাঁকা কনস্ট্রাক্টরটাকে কল দিচ্ছি। কল দেওয়ার পরে তার মানে আমার সবগুলা ভ্যারিয়েবলই তো এখন আনইনিশিয়ালাইজ। এবার আমি এই দুইটা প্রিন্ট করব, দেখে এই দুইটা এখানে ইনিশিয়ালাইজ করে নিলাম, 20 আর 5, তার মানে 5 আর 20 আর কি, পেন 5টা এবং আমাদের বই আছে 20টা। সো এই জিনিসটা কিন্তু এখন প্রিন্ট হলো। বুঝতে পারছো যে তার মানে হচ্ছে ফাঁকা। এখন আরেকটা বিষয়, অনেক সময় হয় কি আমরা কোথাও পাবা যে কনস্ট্রাক্টর নাই, তাহলে কি হবে? ধরো আমি এখানে একটা কনস্ট্রাক্টর দিয়ে নেই, সব কেটে ফেলছি। ঠিক আছে, তাহলে এখন সব যদি কেটে ফেলি, আমি যদি এইভাবে রান দেই, তাহলে কি রান হবে? এখানে কোনো কনস্ট্রাক্টর নাই, বাট আমি তো অবজেক্ট ক্রিয়েট করার সময় এখানে এটা দিয়ে রাখলাম, তাহলে কি হবে? হ্যাঁ ঠিক আছে, হওয়ার কথা না, বাট এটা এই কোডটা এখানে ভ্যারি করবে আর কি। এই কোডটা যদি জাভার কম্পাইলার, তো জাভার কম্পাইলার বা অনেক সময় আইডিও এই কাজ করে। জাভার কম্পাইলার কি করে, যখন দেখবে যে একটা ক্লাসের মধ্যে কোনো কনস্ট্রাক্টর নাই, তখন সে এই পাশে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর লিখে নেয়, এবং সেটা ডিফল্ট কনস্ট্রাক্টর কোনটা,
ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে ফাঁকাটা, বোঝার চেষ্টা করো। তুমি লেখো নাই, বাট কম্পাইলার লিখে নিবে। কম্পাইলার কি লিখবে? এই যে কম্পাইলার এটা লিখবে, মানে এই যে ফাঁকাটা একটা ছিল না, এই যে এটা, এই ফাঁকা এইটা কম্পাইলার লিখে নিবে। তুমি যদি নাও লিখো কম্পাইলার লিখে নিবে, তার মানে এই ফাঁকাটাই কল হচ্ছে, এই জন্য কোডে আমরা ইরোর আসে না। আমি যদি এখন রান দেই সে আগের মতোই থাকতেছে, কিন্তু সূত্র অনুযায়ী থিওরিটিক্যালি তো ইরোর হওয়ার কথা, কারণ আমি এরকম একটা কনস্ট্রাক্টর কল দিলাম যে কনস্ট্রাক্টরটা আসলে এখানে আমি লিখি নাই। বাট যখন কোনো কিছু থাকে না, মানে কোনো ভ্যারিয়েবলকে তুমি ইনিশিয়ালাইজ করো না, একদম ফাঁকা, ওইটাকে বলে ডিফল্ট কনস্ট্রাক্টর। আর কম্পাইলার একটা ক্লাস নেওয়ার সাথে সাথে ডিফল্ট কনস্ট্রাক্টরটা ইনিশিয়ালাইজ করে ফেলে। বুঝতে পারছো? হ্যালো, মানে সে নিয়ে নেয় অটোমেটিক্যালি। হ্যাঁ হ্যাঁ, তো 5 আর হ্যাঁ, তো 5 আর 20 তো, এই যে 5 আর 20। না, সে তো কিছু ইনিশিয়ালাইজ করে নাই, সে ফাঁকাটা নিছে, যে একটু আগে যেটা লিখলাম। ডিফল্ট মান হচ্ছে ফাঁকাটা আর কি, কমপ্লিটলি। তো নরমালি আমরা যখন ক্লাস লিখি, আমরা তো অনেক সময় দেখবা ক্লাসে কনস্ট্রাক্টর নাই, তার মানে সে ডিফল্ট কনস্ট্রাক্টরটা কম্পাইলার নিয়ে নেয়, মানে ফাঁকা আর কি, যাতে ইরর না আসে। বুঝতে পারছো? ডিফল্ট মানে তো খুব সোজা, আমি কোনো ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করব না, তো এটার জন্য সে আসলে কোডটা ইরর হইতে দেয় না। এক লাইনই তো কমন, সো এটা নরমালি ক্লাস নিলে সে এই লাইনটা কমনলি নিয়ে নেয়। বুঝতে পারছো? প্রোগ্রামাররা, জাভা প্রোগ্রামাররা এটা অলরেডি দিয়ে রাখছে। জাভা যারা প্রোগ্রামার আছে ওরা অলরেডি এরকম একটা জিনিস দিয়ে রাখছে। তো তুমি যখন ক্লাস নাও না, তখন কম্পাইলার ক্লাস দেখলেই শুরুতে এই জিনিসটা মনে করে নেয় যে কনস্ট্রাক্টর ফাঁকা একটা আছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি ওই যে আগে যেটা করছিলাম সেটা নিয়ে, আমাদের 5টা কনস্ট্রাক্টর, তো 5টা কনস্ট্রাক্টরের মধ্যে 4টা ফেলে দিচ্ছি। আশা করি কনস্ট্রাক্টরের কত প্রকার টাইপ আছে ওইটা ক্লিয়ার হয়ে গেল। এখন অনেক সময় হয় কি, তুমি যখন বড় ইয়েতে কাজ করবা, মানে যাদের সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করার ইচ্ছা আছে, বিশেষ করে আইফোন বা অ্যান্ড্রয়েড বা মানে ওই সেক্টরে, ওইখানে হয় কি অনেক ভ্যারিয়েবল থাকে। আমি এটা জাস্ট শেখাচ্ছি যে আমি যখন ওই বড় কি বলে ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে কাজ করতে গেছি, তখন অন্য ডেভেলপাররা ওইভাবে কোড লিখতো, আমাকে এইভাবে লাগে কি জন্য। তো মানে তখন সমস্যায় পড়ছিলাম, এই জন্য ওই জিনিসটা আগে বলে দিচ্ছি। তো তখন এই যে ভ্যারিয়েবল গুলা কোনটা কার, এই জিনিসটাতে তারা সমস্যায় পড়ে যায়। তো সমস্যায় পড়ে যাওয়ার ফলে কি হয়, এই ভ্যারিয়েবলের নামগুলা যেগুলো আমরা তো ক্লাস ভ্যারিয়েবল, এটার নাম সে ক্লাস ভ্যারিয়েবলের নামে দিবে। বুঝছো? এইভাবে করে। এই এই এটা জাস্ট এক্সট্রা হিসেবে বলতেছি, যদি কেউ এখানে সফটওয়্যার ফার্মে কাজ করো তাদের জন্য সুবিধা হবে। এই কারণ ওইখানে আগেই বলে রাখতেছি, পরে গেলে আর সমস্যা হবে না। মানে ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করে ওটা একটু দেখাই, তোমাদের সুবিধা হবে। এই আচ্ছা, তাহলে হোয়াট ডাজ দিস মিন? সেটা হচ্ছে যে এখানে যে আমাদের 4টা আর্গুমেন্ট ছিল, তাহলে এই যে 4টা ভ্যালু আমি যদি এবিসিডি আকারে দেই, তো কোনটা কার মধ্যে যাবে এটা আর বোঝা যায় না। আমি নিজে যখন অ্যান্ড্রয়েডে কাজ করতাম তখন ইয়েতে কত, একটাতে প্রায়, একটা প্রজেক্টে আমার প্রায় কত 2.5 লক্ষ লাইনের কোড ছিল, ফাইল ছিল মনে হয় 150-র উপরে। হ্যাঁ, তো প্রতিটা ফাইলেই দেখা যাচ্ছে যে ক্লাস থাকতো 5টা 6টা, মেথড থাকবে এরকম 10-15-20টা, একটাতে 100টা মেথড উপরেও ছিল, ভেরিয়েবলও থাকবে এরকম 1000 খানেকের উপরে। তাহলে কোন ভেরিয়েবল কোনটার জন্য? ইভেন একটা কনস্ট্রাক্টরের মধ্যে প্রায় 100 ভেরিয়েবল থাকবে, এটা মানে খুব ডিফিকাল্ট না, ফর্ম বিশেষ করে যেগুলো ফর্ম ফিল আপ টাইপের হয়। তো 100টা ভেরিয়েবল এটা খুব কমন। তাহলে কোন ভেরিয়েবল কাকে ইনিশিয়ালাইজ করতেছে এটা অনেক সময় বোঝা যায় না। ঠিক আছে, দাঁড়াও একটু, স্যার ফোন দিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি তো এখন ক্লাস নিচ্ছি, 9টার পরে আমি আপনাকে ফোন দিব না স্কাইপে। ঠিক আছে, হ্যালো, আমি ক্লাস নিচ্ছি তো এই জন্য আর কি। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, অনেকগুলো থাকে তো তখন প্রবলেম হয়ে যায়। তাহলে এখন এখানে তাহলে এগুলো তাহলে এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে আমাদের ক্লাসে ভেরিয়েবল। তো ক্লাসে দেখো এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে
সরি এই জিনিসটা হচ্ছে যে আমাদের এই ফাংশনের যেই ভ্যারিয়েবল গুলা লোকাল ভ্যারিয়েবল, ক্লাস ভ্যারিয়েবল কোনটা, যেটা ক্লাস ভ্যারিয়েবল সেটা বোঝার জন্য জাভা প্রোগ্রামাররা অলরেডি দিস নামে একটা অপারেটর দিয়ে দিছে। তো তুমি যদি দিস কল দাও, এই জিনিসটা জাভা স্ক্রিপ্টেও আছে, তো সি শার্পেও আছে এই জিনিসটা, মানে এটা খুব কমন যে দিস দেওয়ার পরে যদি তুমি ক্লাসটা লেখো, তার মানে দেখো এবার কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছো এই যে এই কালারটা সেম। এখন এইভাবে লিখলে হয় কি, এই নাম্বার অফ দা পেন শুনেই বোঝা যাচ্ছে যে সে ওকে ইনিশিয়ালাইজ করবে। আমি যদি এবিসিডি দিতাম তখন বুঝতে পারতাম না, বাট এখন দেখে বোঝা যাচ্ছে যে ও ওকে ইনিশিয়ালাইজ করবে, এবং লাইনটা নরমালি এইভাবে থাকে। এইভাবে দেখলে বোঝাই যাচ্ছে যে কোডে তুমি আসলে ভুল খুঁজে পাবা না, কারণ যেই ভ্যারিয়েবল ওই ভ্যারিয়েবলের সংশ্লিষ্ট ক্লাস ভ্যারিয়েবলকে সে ইনিশিয়ালাইজ করতেছে, বুঝছো? যাক এইভাবে ইন্ডাস্ট্রিতে করে আর কি। তুমি জাস্ট পাস করে বেরোলে দেখবা যে যদি কোথাও কোনো ফার্মে ঢুকো তাহলে এইভাবে লিখবে জাভা বা সি শার্প বেসড কাজগুলোর জন্য। তো তখন একটু প্রবলেম পড়লেও আসলে এই জিনিসগুলো এইভাবে হয়। আমি আরো অনেক জিনিস বলতে পারি, বাট এগুলা ওভারলোড হয়ে যাবে। জাস্ট কনস্ট্রাক্টরে আলোচনার প্রসঙ্গে আসলো এজন্য বললাম। ওকে, তাহলে এখানে কনস্ট্রাক্টর গেল, আশা করি বুঝতে পারছো। একটু দেখি যে পাশে কি লাগবে। এই কোডটা বোঝার জন্য এই কনসেপ্টটা দরকার ছিল। আর লাগবে হচ্ছে স্ট্যাটিক, এটা ভয়েড, একটা মেথড নিলাম। ও মেথডই মেথড ক্লাসকে রিটার্ন করবে, এত ভালো জিনিস। আচ্ছা, ক্লাসের মধ্যে মেথড নিচ্ছি, এই ক্লাসেরই অবজেক্ট সে আবার এই ক্লাসকে রিটার্ন করবে, বা ভালো জিনিস। আচ্ছা, তাহলে এখন এইটা গেল তো। আচ্ছা, এটা তো ছিল আমাদের রিডিং রুম, ওকে, এটা আমাদের রুম। এখন দেখো আমি এটা তো একটা ক্লাস আমাদের, তো এই ক্লাস নিয়ে আমার আলোচনা করার দরকার নেই, আমি নিচে আমাদের পাবলিক ক্লাসে চলে আসি। সেভ। আচ্ছা, তো পাবলিক এইখানেই দেখাবো, ও দিস দিলাম যে ওটাই তো এই কাছে আসবে। ধরো আমি এখানে একটা মেথড নেই, ইন্টিজার সংক্ষেপে দিলাম আই, ওকে। আচ্ছা, তাহলে এইখান থেকেও মেইন ক্লাস থেকেও কিন্তু আমি এটার একটা অবজেক্ট নিতে পারবো, রুম আর ইকুয়াল টু নিউ রুম, কনস্ট্রাক্টর কল দিলাম, এই এটা কল দিয়ে তো কনস্ট্রাক্টর কল হয়ে যাবে, ওকে। আর ডট আই ইকুয়াল টু 5, তাহলে প্রিন্ট না দিয়ে এস আউট দেই, আই। ও এটা আই হবে না, এটাকে দিস বা আর ডট আই, ও তাহলে এটাকে ও তাহলে এটাকে স্ট্যাটিক করে দিলে হবে, এবার আসবে। আচ্ছা, দেখি তো হয় কিনা। আচ্ছা, তাহলে দিস ডট আই দিলেও, আচ্ছা এখন এই আর ডট আই দিলে আসবে। আচ্ছা, আগে আপাতত স্ট্যাটিকটা আবার দিই। হ্যালো, হ্যাঁ দেখো এবার হচ্ছে আরেকটা কনসেপ্ট, এটা একটু ট্রিকি বা একটু ডিফিকাল্ট হবে, বাট কিছু করার নাই, শিখতে হবে আর কি। নরমালি এই জিনিসগুলো স্কিপ করে যায়, পরে হয় কি যে কাজ করার সময় মাথাটা গরম হয়ে যায়। তো যে জিনিসগুলা খুবই ধরো মাথা গরম করে দেওয়ার মতো ট্রিকি বিষয় জাভার, ওটা আমি আগেই বলে দিচ্ছি। এগুলা নরমালি কোনো টিউটোরিয়ালে পাবা না, বাট কাজ করার সময় একটু মানে ঝামেলা করে। কনস্ট্রাক্টর তো আশা করি ক্লিয়ার হলো। এবারে একটা বিষয়, সেটা হচ্ছে ক্লাসের মধ্যে থেকে কিভাবে ক্লাসকে কল দেওয়া যায়।
এটা আসলে কোনো ব্যাখ্যা নাই, কিন্তু এই জিনিসটা সাপোর্ট করে জাভা, এই জন্য এটা নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে, তো উপরে আমরা তো একটা ক্লাস নিছিলাম রিডিং রুম, এটা একটা প্রোটেক্টেড ক্লাস ছিল, বাট এই ক্লাসে আমরা কোনো সদস্য এখন আর কল দিচ্ছি না, সো এটা একটা ডেড বডির মতো পড়ে থাকবে, থাকুক। এটাকে মেইন ক্লাস যদি কাউকে কল না দেয় তার মানে এই পার্টটুকু আর লাগতেছে না। ধরো হ্যালো, তোমার পড়ার টেবিলে ধরো তুমি একটা বই কিনে নিয়ে আসছো, নিয়ে আসার পর ওই বইটা কোনোদিন খুললাই না, তাহলে তো ওটা কোনো কাজ নাই। তুমি যে বই নিয়ে কাজ করবা সেটাই তো মেইন ফাংশন, যাকে কল দিবে তাকে নিয়ে কাজ হচ্ছে। আর যেটা তুমি লিখছো একবার, বাট এটাকে কখনো কল টল দাও নাই, ওটা ইউজ করো নাই, তাহলে ওটা ডেড বডি হিসেবে পড়ে থাকবে। সেটা একটা ফাইলের ক্লাসও হতে পারে, অথবা এই ক্লাস দিয়ে আমি আলাদা একটা ফাইলও করতে পারি, ওটা আসলে কোনো কাজে লাগবে না। আমি এখন দেখাবো যে ক্লাসের মধ্যে থেকে কিভাবে ক্লাসের অবজেক্টকে কল দেওয়া যায় সেটা। তাহলে এখন এই যে আমাদের একটা পাবলিক ক্লাস, এই ক্লাসের নাম কি? হ্যালো, রুম। এটা একটা পাবলিক ক্লাস। পাবলিক ক্লাস হলো তো ক্লাস, এবং এই ক্লাসের কি কি সদস্য দেখো, দুইটা, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে আমাদের একটা মেথড, বাট এটা একটা স্পেশাল মেথড। ওকে, এটার নাম মেইন মেথড, আমি সেদিন আলোচনা করছিলাম। কিছু স্পেশাল মেথড থাকে, যেমন মেইন মেথড, কনস্ট্রাক্টর, এটা। তাহলে একটা মাত্র ক্লাস ভেরিয়েবল এবং একটা মাত্র মেথড। আচ্ছা, এই মেথডটা মেইন, ওকে, বাট মেইনের একটা সমস্যা হচ্ছে এই ভদ্রলোক আবার স্ট্যাটিক। কোনো কিছু যখন স্ট্যাটিক হয় তখন সে নন স্ট্যাটিক টাইপের কাউকে সাপোর্ট করে না। তার মধ্যে অ্যাক্সেস নিতে হলে ওইটাকেও নন স্ট্যাটিক হওয়া লাগবে, শুধু এইটুকু বোঝো, পরে বুঝবা যে স্ট্যাটিক আসলে কি জিনিস। নামের সাথে স্যার মিল আছে যে স্ট্যাটিক আসলে ডাইনামিক বিষয়গুলো সাপোর্ট করে না। বলো। স্যার আমাদের আরেকটা ক্লাস আছে 8টা থেকে, স্যার আমাদের নক দিচ্ছে, যদি একটু তাড়াতাড়ি শেষ করা যেত। এত অ্যাক্টিভ স্যার, কে কে সেই ব্যক্তি? আমাদের নাজমুল স্যার। ও, নাজমুল স্যার, জি স্যার। জিডি। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে শেষ করে দিচ্ছি, তবে ক্লাস নিয়ে আজকে মজা পাই নাই, আজকে তোমাদের জুম্মার আগের টাইপটা আমি ব্যস্ত ছিলাম। আচ্ছা, আমি এইটুকু একটু শেষ করে দেই। ওকে, ওনা, হ্যালো, হ্যাঁ, মানে বিষয়গুলো একটু ট্রিকি, তো এটা সময় নিয়ে বলতে হয়, নাহলে বুঝতে পারে না। কারণ তার আগের ব্যাচে আমার খুব একটা নেগেটিভ ইফেক্ট আছে, কারণ ওদেরকে অনেক ক্লাস বুঝাইছি, লাস্টের দিকে দেখা যাচ্ছে এই বিষয়গুলো ওরা বুঝতে পারে নাই। আচ্ছা, যাই হোক, তাহলে এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে আমি ক্লাসে থেকে ক্লাসের অবজেক্ট নিতে পারি। আচ্ছা, এখন দেখো আমি কিন্তু রুমের মধ্যেই আছি, হুইচ মিন্স আমি ক্লাসের মধ্যেই আছি। আমার একটা ক্লাসের মেথড হচ্ছে এইটা। এইখানে থেকেই কি আমি ক্লাসের অবজেক্ট নিতে পারবো? লজিক্যালি বা বাই ডেফিনেশন কিন্তু এটা পসিবল না। কিভাবে? তার আগে আমি তোমাকে কি বলে আসছিলাম যে ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন করা ডেটা টাইপ, যেমন ইন্টিজার বা ডাবল। তাহলে আমাকে তো প্রথমে এই পুরো রুমটা ডিফাইন করতে হবে, মানে ইউজার ডিফাইন, আমার ডিফাইন করা একটা টাইপ। সো আমাকে প্রথমে ক্লাস ভ্যারিয়েবল গুলা ডিফাইন করতে হবে, মেথড গুলা ডিফাইন করতে হবে, তারপর এটা আমি ইউজ করব। যেমন একটু আগে যে একটা ক্লাস ছিল সেখানে পুরোটা আমি ডিফাইন করে এরপরে পাবলিক ক্লাসে আমি এটাকে কল দিতাম। এখন জাভা প্রোগ্রামাররা এই জিনিসটাও সাপোর্ট করে যে তোমার একটা পুরা যে ক্লাস আছে সেই ক্লাসে তোমার ক্লাস ভেরিয়েবল থাকবে, মেথড থাকবে, বাট ওই মেথডের মধ্যেই এই ক্লাসকেই কল দিতে পারবা। মানে বিষয়টা বুঝতে পারছো কি কিরকম একটু ট্রিকি? মানে হ্যাঁ, ক্লাসের ভিতর থেকে ক্লাস টাইপের ডেটা নিতে পারবা। এখন ক্লাসের ভিতর থেকে যদি ক্লাসটা মানে আমি ওটাকে কল দেই তাহলে কি হবে? তাহলে ও এই মেথডটা বাদে, মানে তুমি যেখান থেকে কল দিচ্ছ, নর্মালি তো আমরা মেথডের ভিতরে কাজ করি, এই মেথডটা বাদে বাদ বাকি সব মেথড এবং সব ভ্যারিয়েবল সে অ্যাক্সেস করতে পারবে। তার মানে সে একটা অন্য একটা ক্লাস ধরে নিবে যে ক্লাসে আসলে ইয়েটা নাই, আই মিন কি বলে যে ওই মেথডটা নাই। যদিও ওই মেথডটাও কল দেওয়া যায়, আমি যে আসলে কিভাবে এক্সপ্লেইন করতেছি এটা তো, আচ্ছা আপাতত ধরে নাও, মানে এখন যা বলবো একটু সিম্পলিফাইড ভার্সন, পরে না ডিটেইলস করবো। মানে সিম্পল লজিক ধরো যে আমি একটা মানে ক্লাস নিলাম, এই ক্লাসে 5টা ভ্যারিয়েবল 3টা মেথড। ওকে, আমি যদি অন্য কোথাও অন্য কোনো ক্লাসে অন্য কোনো ফাইলে এই ক্লাসটাকে কল দিই বা এই টাইপটাকে নিয়ে আসি, তখন আমি 5টা ভ্যারিয়েবল 3টা ক্লাসই পাবো, স্বাভাবিক পূর্ণরূপ। এখন আমি যদি এই 3টা ভ্যারিয়েবলের মধ্যখানে এসে ক্লাসটা নেই,
তাহলে কি হবে, ওই মেথডটা আমার বাদ পড়ে যাচ্ছে। তার মানে আমি 5টা ক্লাস ভেরিয়েবল আর 2টা মেথডে অ্যাক্সেস পাচ্ছি। আপাতত এইটুকু বোঝো, ঠিক আছে? হ্যালো, কনসেপ্টটা বুঝতে পারছো? তাহলে এখন এইখানে একটা ভেরিয়েবল এবং একটা মেথড। তাহলে এখন দেখো এই যে ক্লাস, আমাদের যে রুম নামে যে ক্লাসটা আছে, এই রুম ক্লাসেরই আমি অবজেক্ট নিচ্ছি এই একটা মেথড, দ্যাট মিন্স মেইন মেথডের মধ্যে থেকে। তাহলে মেইন মেথডের মধ্যে থেকে আমি যদি অবজেক্ট মানে নেই, তাহলে আমি কিন্তু এখন একটা সদস্যের অ্যাক্সেস পাবো। তাহলে আর ডট আই দিলে আমি শুধুমাত্র এই যে ভেরিয়েবল আই এটা পাচ্ছি, এবং ক্লাসে অন্য যে ইনহেরেন্ট বিষয়গুলো আছে সেগুলা পাচ্ছি। বুঝতে পারছো? তাহলে মানে হচ্ছে যে একটা ক্লাসেরই আবার ক্লাসের মেথড থেকে ক্লাসকে কল দেওয়া যাবে, বাট সেক্ষেত্রে ওই যেখান থেকে কল দেওয়া আছে ওইটা বাদে সে বাদ বাকি যে পোর্শনটা ওইটা স্বতন্ত্র ক্লাস হিসাবে তার মধ্যে চলে আসবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এখানে দেখো এই যে এই জিনিসটা কিন্তু কনস্ট্রাক্টরকে কল দেওয়া, বাট এখানে যেহেতু আমি কোনো কনস্ট্রাক্টর নেই নাই, সো ডিফল্ট কনস্ট্রাক্টরটা আসলো। এবার কি হচ্ছে, এই যে আমাদের এই আই যে ভ্যারিয়েবলটা, তাহলে সূত্র অনুযায়ী তাহলে আমি ক্লাসের অবজেক্ট থেকে এই আইটা আনতে পারবো। অবজেক্ট ডট আই দিলাম, তাহলে এটার মান হচ্ছে এখন কত, 5। এখন বিষয় হচ্ছে যে তাহলে তো এরকমও হতে পারে যে আমি শুধু আই লিখলাম, শুধু আই লিখলে ক্লাসের ভ্যারিয়েবলটা পাবো না। এইখানে কিন্তু শুধু লিখলেও কিন্তু আমরা পাইতাম। আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল নেই, সে ইন্টিজার আই, তাহলে কিন্তু আমি যদি এখানে আই ইকুয়াল টু কি বলে আই ইকুয়াল টু 5 লিখি, তাহলে কিন্তু হবে। কারণ হচ্ছে যে এই নামে এখানে আর কিছু নাই, সো ক্লাস অবজেক্টটাকে কিন্তু সে এখানে পাচ্ছে। বাট এইখানে কিন্তু আমি এটাকে লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ এইটা হচ্ছে আমাদের নন স্ট্যাটিক, বাট আমাদের মেইন ফাংশনটা হচ্ছে স্ট্যাটিক। এই নন স্ট্যাটিক কোনো কিছুকে স্ট্যাটিক সাপোর্ট করে না। এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো যে দুইটা টাইপ থাকবে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে নন স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে যে সবসময় স্থির থাকে, সে চলন্ত কোনো কিছু এক্সপেক্ট করে না। এখন ক্লাসে অবজেক্ট নেওয়া মানে হচ্ছে চলন্ত, ডাইনামিক। সে ডাইনামিক কোনো জিনিসকে সাপোর্ট করে না, তাহলে তোমার এইটাকেও স্ট্যাটিক বানায় দিতে হবে। নরমালি ভেরিয়েবলের আগে আমরা স্ট্যাটিক বলি। এবার যদি তুমি স্ট্যাটিক বলো তাহলে এটাকে তুমি অ্যাক্সেস পাবা। স্ট্যাটিক বললে নেটবিনসে লেটারটা ইয়ে হয়ে যায়, কি বলে, ইতালিক ফরম্যাটে হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা স্ট্যাটিক এর কনসেপ্টটা আপাতত বাদ দেই। তুমি যদি এখানে স্ট্যাটিক বাদ দিয়ে দাও তাহলে অবজেক্ট হয়ে আসতে হবে। একটা অবজেক্টের ভিতরে ভেরিয়েবলটা আবার স্ট্যাটিক, বাট স্বাভাবিকভাবে একটা ভেরিয়েবল নন স্ট্যাটিক থাকে। আচ্ছা, তাহলে এখন এইটার মানে আমি যদি 5 ডিফাইন করি, তাহলে এই 5টা কিন্তু আমি এখানে প্রিন্ট দিলে পাবো। ঠিক আছে, আমরা প্রিন্ট দিলাম এবং 5 এর মানটা পেলাম। সো একটা ক্লাসের মধ্যে থেকে ক্লাসের অবজেক্ট নেওয়া যাবে, এবং যে ফাংশন থেকে আমি ক্লাসের অবজেক্টটা নিচ্ছি ওই ফাংশন বাদে ক্লাসের বাদ বাকি সব পার্টটুকুই কিন্তু আমরা পাবো। ঠিক আছে, ওই ফাংশনও কল দেওয়া যাবে, সেক্ষেত্রে এটা রিকার্সিভ ফাংশন হয়ে যাবে। রিকার্সিভ ফাংশনের বিষয়টা পরে আসতেছে। তো এটাই আর কি। তো এই দুইটা কনসেপ্ট যদি জানা থাকে তাহলে এই 17 নাম্বার প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। আমি শেষ করে দিচ্ছি, স্যার চলে আসছে মেবি। তাহলে এখানে কমপ্লেক্স নাম্বারের কেসে যেটা হয় যে এই 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 ক্লাসেরই একটা কনস্ট্রাক্টর নেওয়া হয়েছে, এই ক্লাসের দুইটা ক্লাস ভ্যারিয়েবল আছে, এবং আমরা আরেকটা ফাংশন নিচ্ছি যে ফাংশন এই ক্লাসে থেকে এই ক্লাসের সদস্যকে এই ক্লাসকেই কল দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে রিটার্ন টাইপটা হচ্ছে এই ক্লাসে। তো এই জিনিসটা বোঝা যায়, তাহলে এই জিনিসটা কিন্তু পারা যাবে। তো আমি যে কনসেপ্ট গুলা বললাম এর উপর বেস করে এই প্রবলেমটা সবাই ট্রাই করে দেখবা, যে দেখো পারো কিনা বুঝতে। যদি এই প্রবলেমটা বুঝতে পারো তাহলে আমি মনে করবো যে ক্লাস আর অবজেক্টের বেসিক কনসেপ্টটা হয়ে গেছে। তারপরে আমরা ইনহেরিটেন্স বা অন্যান্য বিষয়ে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যালো, তাহলে আজকে পর্যন্তই, যেহেতু অন্য স্যার চলে আসছে। আরেকটা বিষয় হচ্ছে যে ভিডিওটা কি রেকর্ড হয়েছে? জি স্যার। আচ্ছা, ভিডিও রেকর্ড হলে এটা শেয়ার করে দিও এটা। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা গ্রুপে শেয়ার করবা। আর শুরুতে যেটা বলছিলাম যে এক সপ্তাহে কিন্তু এই সপ্তাহের মধ্যে যে কাজগুলো করবা সেটাই তোমাদের স্টাডি। আর আমি হচ্ছে যে শুক্রবার দিন যখন তোমাদের সাথে দেখা হবে তখন হচ্ছে আমরা তোমাদের প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব। ওকে, তোমাদের প্রবলেম কি কি থাকবে এটা, কারণ বুঝতেই পারতেছো যে কারেন্ট চলে যায়, এটা হয় ওইটা হয়, আমাদের যে কত 4 ঘন্টা দেওয়া আছে আমরা সেটাও ইউটিলাইজ করতে পারি না ঠিক মতো, এটা একটু ব্যস্ততা থাকেই।
তো তোমরা যদি সারা সপ্তাহ পরিশ্রম করো এবং তোমাদের যে ইস্যুগুলো সেগুলো আলোচনা করি আমরা, তাহলে ইফেক্টিভলি হবে। আর তারপরও ইনশাল্লাহ যে ইম্পর্টেন্ট ইস্যুগুলো আছে এটা আমি সহজ করে বলার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম স্যার।